জয়েন করতে বলো। হ্যাঁ স্যার, গ্রুপে জয়েন লিখে দিয়েছি। আজকে একটু জয়েনিং কম হবে। স্যার, আজকে আমাদের মুখ্য আলোচক অলরেডি জয়েন করে গেছেন, ডক্টর ইমরান হোসেন মহাশয়। আমি ইমরান স্যারকে অনুরোধ করবো আপনার কাইন্ডলি এবার অডিও ভিডিওটা চেক করে নেবেন। হ্যালো মৃত্যুঞ্জয়, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। মুখ্য আলোচক এবং শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়ের অনুমতিক্রমে আমরা শুরু করতে চলেছি আমাদের সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের ৮৩তম পর্ব। আমরা সকলেই একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে আছি। আমরা জানি ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগ দানা তার আক্রমণ শুরু করেছে আমাদের পশ্চিমবাংলা এবং উড়িষ্যার বুকে। সেই দুর্যোগকে উপেক্ষা করে আমরা আজকে এই সন্ধ্যায় উপনীত হয়েছি আলাপনের ৮৩তম পর্বে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার। যুক্ত হয়েছেন আজকের পর্বের মুখ্য আলোচক ডক্টর ইমরান হোসেন মহাশয়। আমাদের সঙ্গে আছেন পূর্ববর্তী পর্বের মুখ্য আলোচক ডক্টর সুপ্রিয় মণ্ডল সহ শারীরশিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কোচেস এবং আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সকলকেই আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব আজকের এই পর্বের স্বাগত ভাষণ রাখার জন্য। স্যার প্লিজ। নমস্কার। সুস্থ দেহ সুস্থ মন এই নিয়ে আলাপন সেবা ভারতী মহাবিদ্যালয়ের উপস্থাপনা, শারীর শিক্ষার বিস্তার প্রচার উদ্দেশ্যে আমরা 100 লেকচার সিরিজের ব্যবস্থা করেছিলাম। আজকে তার ৮৩তম পর্ব। এই আলাপনে উপস্থিত যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন মহাবিদ্যালয়ের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকেই স্বাগত জানাচ্ছি। আলাপনের পূর্ববর্তী বক্তা যারা উপস্থিত আছেন তাদের সুচিন্তিত মতামত দিয়ে আলাপনকে সমৃদ্ধ করেছেন। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আজকে আলাপনে উপস্থিত যে সকল শিক্ষার্থী, যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকেই স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিশেষভাবে পেয়েছি রিসোর্স পার্সন বা স্পিকার হিসাবে, আলাপনের বক্তা হিসাবে ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন মহাশয়কে, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, শ্রীকৃষ্ণ কলেজ, বগুলা, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল, যার খ্যাতি, যার যশ আমাদের পশ্চিমবাংলা ছাড়িয়েও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। উনি ওনার আজকের সুচিন্তিত যে মতামত, যে টপিক নিয়ে আলোচনা করবেন, সেটা হলো সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনস অফ ওয়েট ট্রেনিং। আমাদের সবাই যারা উপস্থিত আছেন বা শারীরিক শিক্ষার বা ক্রীড়া জগতের সবাইরই ওয়েট ট্রেনিং সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। আজকের যিনি স্পিকার আছেন, আজকের যিনি রিসোর্স পার্সন আছেন, ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন মহাশয় আমাদের মধ্যে আজকে বিস্তৃত আলোচনা করবেন সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন অফ ওয়েট ট্রেনিং ইন দ্য ফিল্ড অফ ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস। ওনাকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। উনি ওনার মূল্যবান সময় ব্যয় করে আজকের দিনে আলাপনে উপস্থিত হয়েছেন বলে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত না করে যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি, ওনার স্বাগত জানিয়ে আমার এই স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার। অশেষ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যারকে, যার স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আমাদের এই ৮৩তম পর্বে শুভ সূচনা হয়ে গেল। ইতিমধ্যে আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহোদয় অবগত করেছেন যে আজকে আমরা মুখ্য আলোচক রূপে পেয়েছি নদিয়া জেলার বগুলা এলাকার শ্রীকৃষ্ণ কলেজের সম্মানীয় সহকারী অধ্যাপক এবং সম্মানীয় বিভাগীয় প্রধান
ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন মহাশয়কে। আমরা তার সম্বন্ধে অল্প করে জেনে নেব। প্রতিটা পর্বেই আমরা আমাদের মুখ্য আলোচকদের সঙ্গে পরিচয় করাই সকলের সঙ্গে। তিনি কোথায় কর্মরত আছেন সে সম্বন্ধে তো আমরা জানলামই, তার থেকেও বড় বিষয় যে একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি অত্যন্ত খুশি যে আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, আমাদের মুখ্য আলোচক সেই বিশ্ববিদ্যালয় থেকে আমার সিনিয়র দাদা, এবং তিনি সবসময় আমাদের অনুপ্রাণিত করেন। তিনি দীর্ঘ 16 বছর স্কুলে শিক্ষকতা করার পর কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শ্রীকৃষ্ণ কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত হয়েছেন, এবং যে শুধুমাত্র স্কুলে থাকাকালীন সময়েও তিনি বিভিন্ন রকমভাবে শিক্ষার বিভিন্ন ধারাকে অব্যাহতি রেখে নিজের হাইয়েস্ট একাডেমিক ডিগ্রি পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি সয়াম থেকে স্পোর্টস ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেন এবং ইনক্লুসিভ এডুকেশনে ডিপ্লোমা করেন। এছাড়াও তিনি প্রায় 13টি রেপুটেড জার্নালে তার রিসার্চ পেপার পাবলিশ করেছেন, এবং বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেমিনারে আমরা প্রায়ই তার অংশগ্রহণ দেখি। এবং তিনিও ব্যক্তিগতভাবে একাধিক প্রোগ্রাম তার কলেজে করেছেন, যেটা আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে। শ্রীকৃষ্ণ কলেজ মানেই খেলাধুলার একটা অন্যতম কলেজ আমাদের পশ্চিমবঙ্গের শারীর শিক্ষা জগতে। সেই কলেজের একজন সহকারী অধ্যাপক এবং সম্মানীয় বিভাগকে আমরা আজকের এই পর্বে পেয়েছি, যিনি সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন অফ স্পোর্টস ওয়েট ট্রেনিং বিষয়ে আমাদের সকলকে অবগত করবেন, সমৃদ্ধ করবেন। আশা করি আপনাদের সবারই স্যারের আজকে যে আলোচনা সেটা ভালো লাগবে, এই কামনা করে আমি অনুরোধ করছি আমাদের মুখ্য আলোচককে তার বিষয়ে আলোকিত করার জন্য। নমস্কার স্যার। নমস্কার সকলকে। প্রথমেই আমি আমার শ্রদ্ধেয় প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি সেবা ভারতী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল স্যার ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে। আমি ভালোবাসা জানাই আলাপনের কর্মকর্তাদের, বিশেষ করে ডক্টর মৃত্যুঞ্জয় দাস এবং ডক্টর কৈশব চন্দ্র গোপ, যে প্রথমে আমাকে এই একটা প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রিত করার জন্য। এই আলাপন একটা বড় প্ল্যাটফর্ম, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা বিগত প্রায় 33টা এপিসোড অলরেডি ওরা করে ফেলেছেন। বিভিন্ন আমাদের রাজ্যের বিভিন্ন রেপুটেড স্যাররা বলুন, অথবা আমাদের রাজ্যের বাইরেরও অনেক শারীর শিক্ষা বিষয়ের বিভিন্ন শিক্ষকরা এই মঞ্চে অলরেডি বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছেন। এই জায়গায় আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য কলেজের প্রিন্সিপাল স্যার এবং অর্গানাইজিং কমিটির সেক্রেটারিজ এবং আদার্স মেম্বার সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমার বিষয় হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন অফ ওয়েট ট্রেনিং। একটু স্ক্রিন শেয়ার করার জন্য সময় চেয়ে নিচ্ছি। আমি দু জায়গা থেকে করছিলাম, ল্যাপটপটা আমার একটু ডিস্টার্ব করার জন্য আমি মোবাইল থেকে করছি। মৃত্যুঞ্জয়, কোনো সমস্যা হবে না তো? না 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 স্যার, করুন না, অসুবিধা নেই। ওকে ওকে ওকে। দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে।
Okay, okay. First of all, good evening, everyone. Today's my topic is scientific applications of weight training. আচ্ছা, ওয়েট ট্রেনিং আমরা সকলে আমাদের ধারণা আছে ওয়েট ট্রেনিংটা কি। তো প্রথমেই আমরা যে টপিকটা আমি চয়েস করেছি সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন অফ ওয়েট ট্রেনিং, এই যে অ্যাপ্লিকেশনগুলো কোথায় কোথায় হবে এবং ওয়েট ট্রেনিং প্রোগ্রাম করতে গেলে আমাদের কি কি বিষয় জানতে হবে। তা প্রথমে ওয়েট ট্রেনিং একটা ধারণা নেব, তার ইতিহাসটা কি আমরা একটু জানবো। আমি আজকে আমার ডিসকাশনে আমার টপিকসে আমি বলবো পরপর। নেক্সট ইতিহাসটা বলার পরেই আমি যাব একটা ওয়েট ট্রেনিং প্রোগ্রাম শিডিউল তৈরি করার জন্য তার বেসিক প্রিন্সিপাল কি হতে পারে, এটা হচ্ছে বেসিক জিনিস একটা ওয়েট ট্রেনিং এর জন্য। এবং বর্তমান দিনে আমাদের যে কম্পিটিটিভ স্পোর্টস এত বেড়ে গেছে, আমাদের প্রাইভেটাইজেশন ঢুকে যাওয়ার জন্য কম্পিটিটিভ স্পোর্টস প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং আমরা যদি বিগত পারফরমেন্সগুলো দেখি এবং বর্তমান পারফরমেন্স দেখি, সেখানে অনেক পার্থক্য চলে এসছে পারফরমেন্সের মধ্যে। এবং যত দিন যাচ্ছে পারফরমেন্স কিন্তু তত বাড়তে আছে। সেগুলো আমরা আলোকপাত করবো আস্তে আস্তে। ফার্স্ট আমি পরপর যাচ্ছি, আমি ইন্ট্রোডাকশনে যাচ্ছি। ওয়েট ট্রেনিং বলতে আমরা কি বুঝি, আমি ইংলিশে বলবো আবার বাংলাতেও কিছুটা সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। ওয়েট ট্রেনিং ইজ এ কমন টাইপ অফ স্ট্রেংথ ট্রেনিং ফর ডেভেলপিং দ্য স্ট্রেংথ অ্যান্ড সাইজ অফ স্কেলিটাল মাসেলস। আমরা ওয়েট ট্রেনিং বলতে কি বুঝছি, আমরা সাধারণত কি ওজন সহযোগে যখন কোনো আমরা ট্রেনিং করি, কিসের জন্য করি? ফর দ্য ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ, শক্তি এবং তার সাথে সাথে সাইজ অফ স্কেলিটাল মাসেলস, আমাদের মাসেলসও বৃদ্ধি হয়। এছাড়াও আমাদের কি বৃদ্ধি হয়, এখানে এন্ডুরেন্সও বৃদ্ধি পেয়ে থাকে। ইট ইউজেস দ্য weight force of gravity to oppose the force generated by the muscles through concentric and eccentric contraction. আমরা ওয়েট ট্রেনিং কিসের মাধ্যমে করি, এখানে দিয়ে যাওয়া হচ্ছে ওয়েটেড বার্স, ডাম্বেলস অ্যান্ড ওয়েট প্যাকস, এবং দুটো কনস্ট্রাকশন আমাদের হয়, ইসেন্ট্রিক্স অ্যান্ড কনসেন্ট্রিক্স। ওয়েট ট্রেনিং was a variety of specialized equipment to target specific muscle groups and types of movement. আমরা ওয়েট ট্রেনিং মূলত করে থাকি টার্গেট করে নিই যে আমরা কোন এরিয়া, আমাদের বডিতে বিভিন্ন রকমের এরিয়া আছে, যে কোন এরিয়ার মাসেলসকে আমরা টার্গেট করব যে সেটার শক্তি বৃদ্ধি করবে, সেই টার্গেট অনুযায়ী আমাদের ওয়েট ট্রেনিং দেওয়া হয়। সাপোজ আমি যদি ধরি যে আমি কোনো একটা পার্টিকুলার গেম যদি আমি নির্বাচন করি, তার ফলে আমি ওয়েট ট্রেনিং করবো, তার জন্য একটা ওয়েট ট্রেনিং। যেমন ধরুন ভলিবলের 6টা প্লেয়ারের রোল বিভিন্ন রকমের হয়ে থাকে। তো ফার্স্ট আমি যদি রোল ধরি যে স্ম্যাশ করে, তাহলে ওর কোন কোন পার্টের আমার স্ট্রেংথ বাড়াতে হবে। ফার্স্ট অফ অল তার হ্যান্ডের স্ট্রেংথ বাড়াতে হবে, আর এক্সপ্লোসিভ স্ট্রেংথ মিনস ওর পায়ের এক্সপ্লোসিভ স্ট্রেংথ বাড়াতে হবে। তাহলে এই যে বাড়াবার জন্য তাহলে আমাকে টার্গেটেড মাসেল গ্রুপ যেগুলো আছে, হাতের, কনুইয়ের, শোল্ডারের টার্গেটেড গ্রুপ মাসেল যেগুলো আছে, এবং পায়ের আমার যেগুলো মাসেল গ্রুপ আছে সেগুলো বাড়াতে হবে। ওয়েট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং, আমরা এটাকে মূলত স্ট্রেংথ ট্রেনিংও বলা হয়। ওয়েট ট্রেনিংকে আবার সিনোনিমাস নেম স্ট্রেংথ ট্রেনিং আছে, রেজিস্ট্যান্স ট্রেনিং অনেক জায়গায় বলা হয়, বিভিন্ন জায়গায় পেয়েছি আমরা। কোন কোন জায়গায় মেনলি অ্যাপ্লাই করা হয়? বডি বিল্ডিং, ওয়েট লিফটিং, পাওয়ার লিফটিং, স্ট্রং ম্যান, শর্ট পাট, ডিসকাস থ্রো অ্যান্ড জ্যাভলিন থ্রো। বিভিন্ন ফিল্ডে ওয়েট ট্রেনিং এর ভীষণ গুরুত্ব আছে। এছাড়াও বিভিন্ন আদার স্পোর্টস সেখানেও স্ট্রেংথ ট্রেনিং বা ওয়েট ট্রেনিং অ্যাজ এ পার্ট অফ দেয়ার ট্রেনিং রিজিমে রাখা হয়। কি কি নাম? মিক্সড মার্শিয়াল আর্টস, আমেরিকান ফুটবল, বর্তমানে যে ধরনের ফুটবল খেলা হোক না, কম্পিটিটিভ ফুটবল, রেসলিং, রাগবি ফুটবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, রোয়িং, ল্যাক্রোসি, বাস্কেটবল, হকি অ্যান্ড মেনি আদার স্পোর্টস। প্রায় বিভিন্ন বা প্রায় প্রত্যেক স্পোর্টসেই আমাদের ওয়েট ট্রেনিং ইজ এ কম্পালসারি হয়ে।
weight training or strength training for other sports and physical activity is becoming increasingly popular. তো ওয়েট ট্রেনিং বর্তমান আমাদের সিনারিওতে, স্পোর্টস সিনারিও বলি বা আমরা আদার সিনারিওতে বলি, ওয়েট ট্রেনিং হু করে বাড়ছে, জনপ্রিয়তা বাড়ছে। এর কারণই হচ্ছে আমাদের বর্তমান যে ধরনের স্পোর্টস আমরা দেখছি, কম্পিটিটিভ স্পোর্টস দেখছি, বিভিন্ন গেমস দেখছি, সেই গেমসের কম্পিটিটিভনেস বা তীব্রতা এত বেশি হয়েছে যে ওয়েট ট্রেনিং ছাড়া সেই জায়গায় পৌঁছানো খুব মুশকিল হয়ে যাবে। আমরা এই ইন্ট্রোডাকশন পার্ট থেকে আমরা এখন ওয়েট ট্রেনিংটা আমরা কোথা থেকে এসছে তার একটু বেসিক নলেজটা আমরা যদি জানতে পারি তাহলে আমাদের খুব উপকৃত হব। সেই জন্য আমরা ওয়েট ট্রেনিং একটু ইতিহাসটা একটু জেনে নিলে আমাদের ভালো হয়। বিভিন্ন পুরনো যত লেখা আছে সেখান থেকে আমরা ওয়েট ট্রেনিংয়ের বিভিন্ন ধরনের যে ওয়েট ট্রেনিং যে সৃষ্টি হয়েছে তার বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। ফার্স্ট অফ অল, progressive resistance training dates back at last to ancient Greece, when legend wrestler Milo of Proton trained by carrying a newborn calf on his back every day until it was fully grown. Ancient Greece কি হচ্ছে, একটা রেসলার মাইলো অফ প্রোটন ট্রেনিং নিচ্ছিল। কি ধরনের ট্রেনিং নিচ্ছিল? একটা নতুন কাফকে, নিউবর্ন মানে নতুন জন্ম নেওয়া কাফ, সে প্রতিদিন তার পিঠে তুলতো। এবার আজকে যে ওজন নিয়ে সে তুলছে, সে পরের দিন বা তার এক মাস পরে সেই ওজন তো বাড়তে থাকছে, কিন্তু রেগুলারলি সে তুলতে যাচ্ছে, যখন তুলে যাচ্ছে তখন তার কিছুই মনে হচ্ছে না যে তার ওজনটা বাড়ছে বা কতটা কি হচ্ছে, যতদিন না সেটা সম্পূর্ণ বড় হয়েছে। সে সেই পর্যন্ত সে পর 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 তুলতে তুলতে সে যতক্ষণ না বড় হয়েছে ততক্ষণ সে তুলেই গিয়েছে। তো এই প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্স ট্রেনিং সেই ধারণা থেকে আমরা পেয়ে থাকি যে ধীরে ধীরে আমাদের ওজনটা বৃদ্ধি করতে হবে। এই যে ট্রেনিং মাধ্যমটা আমরা সেটা এই রেসলার মাইলোর কাছ থেকে আমরা এই যে নতুন মানে ওদের যে ইতিহাসটা বা নিউবর্ন বেবিকে কাফকে সে প্রতিদিন যে কাঁধে তুলে নিত বা পিঠে তুলে নিত, সেইকে আমরা এই প্রোগ্রেসিভ রেজিস্ট্যান্স ট্রেনিং এর একটা ধারণা পেয়েছিলাম। অ্যানাদার গ্রিক কি বলছেন, দ্য ফিজিশিয়ান গ্যালেন বলছেন, describe strength training exercises using কি করছে হল্টার, কি ইউজ করছে হল্টার। হল্টারটা কি আর্লি ফর্ম অফ ডাম্বেল ইন দ্য 2nd century। Ancient Greek sculpture also depict lifting feats. The weights were generally stones but later gave way to dumbbells. পরবর্তীতে আস্তে আস্তে কি হচ্ছে, এটা প্রথম দিয়ে কি ছিল, ওয়েটস ওয়ার জেনারেলি স্টোন, পাথর দিয়ে তৈরি ছিল, পরবর্তীতে সেটা ডাম্বেলের রূপ ধারণ করেছিল। The dumbbell was joined by the barbell in the latter half of the 19th century. ঊনবিংশ শতাব্দীতে কি হলো, ডাম্বেল ওয়াজ জয়েন্ট বাই দ্য বারবেল, বারবেলের সাথে সেটা জয়েন্ট করেছিল ডাম্বেলকে। ঊনবিংশ শতাব্দীর লেটার হাফে মানে পরবর্তী অর্ধে। আর্লি বারবেল had hollow globes that could be filled with sand or lead salt, but these were replaced
by the plate loading barbell commonly used today. আর্লি বারবেলের ধরনটা কি ছিল? হলো গ্লোভস টাইপের ছিল, দ্যাট কুড বি ফিল্ড উইথ স্যান্ড লিড শট, মানে হলো গ্লোভস, কিছুটা গর্ত ছিল গ্লোভস এর ভিতরে, বা গ্লোভ মিন্স এটা গোল, পৃথিবীর যেরকম আমাদের গোল হয় সেই রকমের হলো গ্লোভস ছিল, এবং তার ভিতরে কি দেওয়া থাকতো? স্যান্ড দেওয়া থাকতো। পরবর্তীতে সেটা কি হলো? একটা প্লেট লোডিং বারবেল লাগিয়ে দিয়ে বোথ সাইডে লম্বা করে লাগানো হলো, বোথ সাইডে হলো গ্লোভসটা লাগানো হলো, জয়েন্ট করানো হলো। যেটা বর্তমানে আমরা ইউজ করছি সেটাকে বলছি আমরা বারবেল উইথ জয়েন্ট ডাম্বেল। Another early device was the Indian club, which came from ancient Persia, where it was called the mills. It subsequently became popular during 19th century and has recently come back in the form of club ball. একটা ডিভাইস, সেটা নাম ছিল ইন্ডিয়ান ক্লাব, which came from ancient Persia, where it was called the mills. সেটা নাম দেওয়া হয়েছিল মিলস, এবং এটা জনপ্রিয়তা অর্জন করেছিল ডিউরিং 19th সেঞ্চুরিতে। রিসেন্টলি মেড এ কামব্যাক ইন দ্য ফর্ম অফ ক্লাব বল। In 1960s, saw the gradual introduction of exercise machines into the still rare strength training gyms of the time. ধীরে ধীরে 1960 সালের দিকে ধীরে ধীরে কি হচ্ছে? আমাদের এক্সারসাইজ মেশিনসটা আবির্ভাব হচ্ছে, এবং স্ট্রেংথ ট্রেনিং এর যে অগ্রগতি সেটা আমরা আস্তে আস্তে লক্ষ্য করতে শুরু করেছি। Weight training became increasingly popular in 1970. ব্যাপক আকারে 1970 সাল থেকে ওয়েট ট্রেনিংটা জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়ে গেল। তার ফলে জনপ্রিয়তা বৃদ্ধি পেল following the release of the bodybuilding movie Pumping Iron and the subsequently popularity of Arnold Schwarzenegger. একটা ধরনের মুভি বেরিয়েছিল 1970-এ, সেখানে তার বডি বিল্ডিং মিনস যে অ্যাক্টর ছিল আর্নল্ডের যে দেহ গঠন, যে টোটালটা যে তৈরি হয়েছিল, যেটা তৈরি দেখার ফলে তারা সবাই পরবর্তীতে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের যে ইয়ং জেনারেশন ছিল তারা চেয়েছিল তার মতো শরীর তৈরি করতে। তাহলে শরীর তৈরি কিভাবে হয়েছিল সেটা তারা বুঝতে পারলো 1970 সাল থেকে, এবং তার ফলে আমাদের মধ্যে ওয়েট ট্রেনিং এর জনপ্রিয়তাটা দিন দিন বাড়তে লাগলো 1970 সালের পর থেকে। Since the date 1990s, increasing number of women has taken up weight training, influenced by the programmers like Body for Life. Currently, nearly 1 in 5 US women engage in weight training on a regular basis. 1970 সালের পর থেকে ওয়েট ট্রেনিং এর পপুলারিটি বাড়তে লাগলো। 90 দশকে যখনই চলে এসেছি আমরা, 1990 দশকে মেয়েদের মধ্যে বা মহিলাদের মধ্যে ওয়েট ট্রেনিং করার একটা প্রবণতা বৃদ্ধি পেতে লাগলো। সেই সময় থেকে বলা হচ্ছে 5টা মহিলার মধ্যে একজন মহিলা ওয়েট ট্রেনিং এ যুক্ত হচ্ছে রেগুলার বেসিসে। এইভাবে আমাদের ধীরে ধীরে ওয়েট ট্রেনিং এর যে জনপ্রিয়তাটা আস্তে আস্তে আমাদের বাড়তে থাকলো।
ইতিহাসের পর আমরা যদি কোনো ওয়েট ট্রেনিং এর প্রোগ্রাম ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে আমাদের মেন কি কি প্রিন্সিপালস ফলো করতে হবে। এই প্রিন্সিপালস গুলো যদি ফলো না করি, আমাদের ওয়েট ট্রেনিং যে প্রোগ্রাম রিজিম তৈরি হবে বা তৈরি করব, যার জন্যই করি না কেন, সেটা ফলপ্রসূ হবে না যদি সঠিকভাবে আমরা প্রিন্সিপালস গুলো ফলো না করি। এতে ভালোর থেকে কিছু খারাপের দিকে চলে যেতে পারি। মিনস কিছু আমরা ভালো পাওয়ার জন্য কিছু ক্ষতি হয়ে যেতে পারে যদি আমরা ওয়েট ট্রেনিং এর বেসিক প্রিন্সিপালস গুলো আমরা ফলো না করি। তো আমি কিছু প্রিন্সিপালস হাইলাইট করেছি। ফার্স্ট, ম্যানিপুলেশন অফ নাম্বার অফ রিপিটেশন, সেট, টেম্পো, এক্সারসাইজ টাইপ and weight move to cause desired increase in strength, endurance and size. প্রথমেই আমি যদি কোনো ওয়েট ট্রেনিং প্রোগ্রাম ইন্ট্রোডিউস অথবা তৈরি করতে যাই কোনো একটা পার্টিকুলার টার্গেট গ্রুপের জন্য, তাহলে প্রথমেই আমাকে রিপিটেশন, সেটস এবং ইন্টেন্সিটি, এক্সারসাইজ টাইপ ওগুলো আমাদের ঠিকঠাক করতে হবে এবং ঠিকঠাক অ্যারেঞ্জ করতে হবে। কার জন্য করছি, কিসের জন্য করছি, আমাদের এম কি আছে, ট্রেনিং এর এম কি আছে, ফোকাস কোন ফোকাসের জন্য আমরা ট্রেনিংটা দিচ্ছি, এগুলো ঠিকঠাক করতে হবে। ইকুইপমেন্ট ইউজড, আমরা কি ধরনের ইকুইপমেন্ট ইউজ করি ওয়েট ট্রেনিং এর জন্য, কি কি ইকুইপমেন্ট ইউজ করি? মেনলি বারবেলস, ডাম্বেলস, pulleys, stacks in the form of weight machines and the own body weight in case of chin-ups and push-ups. এই ধরনের নর্মাল আমরা যদি ইকুইপমেন্ট গুলো দিয়ে আমরা একটা ট্রেনিং রিজিম তৈরি করতেই পারি। ইউজ অফ গুড ফর্ম অ্যান্ড টেকনিক, ওয়েট ট্রেনিং এর গুরুত্বপূর্ণ নীতি হলো যখন কোনো আমি এক্সারসাইজ করব উইথ ওয়েট, তখন সেটা যেন অবশ্যই একটা গুড ফর্ম এবং টেকনিক ফলো করা হয়। যদি আমরা সেটা ফলো না করি তাহলে আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কি বলছে এখানে? পারফর্মিং দ্য মুভমেন্ট উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মাসল গ্রুপ and not transforming the weight to different body parts in order to move greater weight. Failure to use good form during a training set can result in injury or failure to meet training goals. না বলছে আমি একটা ওয়েট কাউকে দেব, বারবেলে ওয়েট দেব, যদি ওয়েটটা ঠিকঠাক বোথ সাইডে না হয় বা এক সাইডে বডি পার্টের একদিকে বেশি হলে একদিকে কম হলে, তাহলে তার যে উদ্দেশ্যে আমরা ওয়েট ট্রেনিংটা করছি সেই উদ্দেশ্য সফল হবে না, বরঞ্চ সেটা তার ক্ষতির দিকে চলে যাবে। এরকম অনেক উদাহরণ আছে যেটা অনেকে যারা ট্রেনার থাকে, ট্রেনারের কথা না শুনেও অনেক সময় অনেকে করতে যায়, করতে গিয়ে ওয়েটের প্রপোর্শনেটটা কম বেশি হয়ে যাওয়ার ফলে তার বডি পার্টসেরও পেশিরও কম বেশি তার গ্রোথ হয়ে থাকে বা কম গ্রোথ হয়ে থাকে। ফেলিওর টু ইউজ গুড ফর্ম, যখনই আমি গুড ফর্ম মানে আমার যদি পোস্টারটা ঠিকঠাক যদি না হয়ে থাকে তাহলে কি হবে? তার ফলে হবে যে ইনজুরি হবে এবং তার যে লক্ষ্য সেই লক্ষ্য সে পূরণ করতে পারবে না। Another basic principles হচ্ছে specificity. The body adapts to the type of training it does. So people become more skilled at what they practice. Specificity means নির্দিষ্টতা। প্রত্যেক ব্যক্তির অ্যাডাপ্টেশন ক্ষমতা এক এক রকম হতে পারে, সেই জন্য ট্রেনিংটাও ব্যক্তি বিশেষে সে ট্রেনিংটা
বা নির্দিষ্ট করে দিতে হবে যে এই স্কিলদের জন্য আমার এই ধরনের ওয়েট ট্রেনিং, এই রিপিটিশন, এই লোড, এই সেট দিতে হবে। প্রত্যেকের জন্য বা প্রত্যেকটা গেমের জন্য আলাদা আলাদা হতে পারে, একরকম হবে না। ওভারলোড, the body needs to be challenged beyond its normal stress level to improve muscular fitness. ওভারলোড মিন যখন কোনো বডি তার প্রয়োজনের থেকে যখন বেশি বা নর্মালের থেকে যখন বেশি ওয়েট নিয়ে কোনো কাজ করে তার মাসকুলার ফিটনেস বৃদ্ধি করতে পারে, এটা ওভারলোড। ওভারলোডও খুব মাইনরলি দেওয়া উচিত। ওভারলোড সবসময় তার বডি কতটা নিতে পারছে তার উপর নির্ভর করে ওভারলোড দেওয়া উচিত। প্রোগ্রেশন, নেক্সট প্রিন্সিপাল progression, very important principles of weight training. Progression to continue improving the workload needs to be gradually increased. Weight training এর principles এর নীতি হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি করা। Load should be increased গ্র্যাজুয়ালি। সেটা নির্দিষ্ট আছে কত পার্সেন্ট বাড়ানো যাবে। ওয়েট ট্রেনিং রিজিম তৈরি করতে গেলে কার জন্য করছি, টার্গেটেড পিপুলের জন্য করছি, তার কত পার্সেন্ট ওয়েট বাড়ানো যাবে। যতক্ষণ না একজনের রিপিটেশন ইজিলি করে দিচ্ছে 12 থেকে 15 রিপিটেশন, যে পরিমাণ লোড দেওয়া হবে সেটা যদি সে ইজিলি গুড ফর্মে করতে পারে তখনই তাকে লোড বাড়ানো যাবে। এবার লোডের নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, সেই লোডটা 2 থেকে 10% বৃদ্ধি করা যেতে পারে। Recovery, the body adapts to the load placed on it during training, during rest period. আমাদের লোড দেওয়ার ফলে তো আমাদের আবার রিকভারি করতে হবে, না হলে তো আমার শরীর নেবে না নেক্সট এক্সারসাইজ করার জন্য বা ট্রেনিং করার জন্য। সেই জন্য রিকভারি মাস্ট, ট্রেনিং শিডিউলে রিকভারি মাস্ট। নেক্সট হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড। ওয়েট ট্রেনিং এর গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে প্রোগ্রেসিভ ওভারলোড। Weight training exercises that you perform will place stress on our muscles, on your muscles, which will force them to adapt. To ensure continual adaptation and progress, we have to gradually increase the amount of stress that we place on our muscles. Depending on our goal, strength, endurance, the increase in stress can be 3 পয়েন্ট দেওয়া আছে এখানে। বলছে প্রোগ্রেস ওভারলোড, এর আগে আমি প্রোগ্রেশনটা বললাম। ওভারলোড সবসময় ধীরে ধীরে বৃদ্ধি করতে হবে। তার আগে আমি বলে দিই স্ট্রেস 3টা ভাগে ভাগ করা যেতে পারে বা বাড়ানো যেতে পারে। ক্যান বি, কি হতে পারে? an increase in resistance, the amount of weight that you lift, এটা যদি আমি বাড়াই তাহলে তার স্ট্রেসটা বৃদ্ধি পাবে। an increase in the number of exercises, sets or repetition, যেটা পারফর্ম করবে। এক্সারসাইজের আমি সংখ্যাটা বাড়িয়ে দিলাম, সেটস 1টা 2টো ছিল সেটা যদি আমি 3-4টা করে দিই, রিপিটেশন 8টা ছিল সেটা আমি 12টা বা 14টা করে দিলাম, তাহলে তার শরীরের উপর স্ট্রেস বাড়বে। এবং আমার কিসের জন্য করছি? স্ট্রেংথ, এন্ডুরেন্স বা কার জন্য? স্ট্রেংথ হলে আমি ইনক্রিজ ইন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেবো,
রিপিটেশন কম থাকলো। যদি এন্ডুরেন্স হয়, এন্ডুরেন্স হলে রিপিটেশন বাড়িয়ে দেবো, ওয়েটটাকে কমিয়ে দেবো। আরেকটা বলছে দ্য ডিক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ টাইম দ্যাট ইউ রেস্ট বিটুইন সেটস অ্যান্ড এক্সারসাইজ। আমরা রিকভারির টাইম বা রেস্টের টাইমটা কমিয়ে দেবো, তাহলে তার উপরও স্ট্রেসটা বেড়ে যাবে। এই জন্য প্রোগ্রেশন অফ লোড, এই লোডটা আমার যখন কোন একটা ট্রেনিং রিজিম তৈরি করব তখন আমাকে এই নীতিটা ভালোভাবে পালন করতে হবে, এবং লোডটা কিভাবে দেব, কত রিপিটেশন দেব, কোন গোলে আমি কত রিপিটেশন দেব বা কত ইন্টেন্সিটি দেব, সেটস কটা দেব, সেটা নির্দিষ্ট করতে হবে। যখন ট্রেনিং রিজিম তৈরি করব তখন এই নীতিটাকে ভালোভাবে ফলো করতে হবে। সেফটি, নেক্সট হচ্ছে সেফটি। ওয়েট ট্রেনিং এর সেফটি একটা ভীষণ জরুরি ওয়ার্ড। ওয়েট ট্রেনিং ক্যান বি ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? নট অনলি ক্যান উই ড্রপ ওয়েটস on our feet and tip over rough dumbbells, but we can also damage joints, tear ligaments, impinge nerves if we don't exercise properly, or if we fail to follow important guidelines or principles. ওয়েট ট্রেনিং করতে গিয়ে কেন ডেঞ্জারাস বলা হচ্ছে? কারণ হচ্ছে যখন করতে যাব সিরিয়াসলি করতে হবে। সাপোজ আমি বেঞ্চ প্রেস করছি, তো বারবেল নিয়ে যদি আমি বেঞ্চ প্রেস করতে যাই তাহলে কি হবে? যদি আমার কোনো কারণে সেটা হাত থেকে পড়ে গেল বা কিছু হলো, তাহলে তো আমি ইনজুরি হয়ে যেতে পারি। অথবা বাইসেপস কার্লস করছি, কোনো সময় হাত থেকে পড়ে গেল, পায়ের উপর পড়ে গেল, তাহলে এখানে কি হয়? আমাদের ইমপ্রপার টেকনিক যদি ফলো করি তাহলে আমাদের ড্যামেজ হতে পারে, লিগামেন্ট ছিঁড়তে পারে, জয়েন্টের ক্ষতি হতে পারে। সেই জন্য প্রিন্সিপালস শুড বি ফলোড প্রপারলি ফর সেফটি। নেক্সট হচ্ছে ওয়ার্ম আপ অ্যান্ড কুলিং ডাউন। An important element of participating safety is making sure that we always do warm up before starting or start weight training. অবশ্যই আমাদের কোনো ওয়েট ট্রেনিং শুরু করার সময়, আমাদের ওয়ার্ম আপ মাস্ট, থ্রু জগিং, থ্রু ডাইনামিক এক্সারসাইজ। Cooling down is important for safety as well. After training, cooling down অবশ্যই আমাদের করতে হবে। It helps to keep our muscles, tendons, ligaments strong, thus decreasing our risk of damaging them in the future. এবং কুলিং ডাউন করার সময় অবশ্যই স্ট্রেচিং মাস্ট। স্ট্রেচিং ওয়েট ট্রেনিং এ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা কুলিং ডাউনের ক্ষেত্রে আমরা স্ট্রেচিংটা করে থাকি। সেটাই হেল্প করবে এই জিনিসগুলো যেগুলো বললাম, যেটা হচ্ছে it helps to keep our muscles, tendons and ligaments strong. ওকে, এছাড়াও আমি এখানে সবগুলো পয়েন্ট দেখেন, আরো বেশ কিছু পয়েন্ট আছে যেটা আমাদের বেসিক প্রিন্সিপালস এর মধ্যে আসছে। অল্প আমি এখানে লেখা নেই। ব্রেথ মিনস শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকতেই হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকতে হবে মিনস যখন আমি ওয়েট ট্রেনিং কোনো এক্সারসাইজ করব, বারবেল কার্লি করলাম সাপোজ, তখন কিন্তু আমি শ্বাসকে আটকে রেখে আমি ওয়েট ট্রেনিং এর এক্সারসাইজটা করব না। আমাদের নর্মাল যেটা নিঃশ্বাস প্রশ্বাস চলে, সেই নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস চলবে। ওয়েট ট্রেনিং এ সবসময় লার্জ মাসেল এক্সারসাইজ গুলো দিয়ে শুরু করতে হবে, পরে স্মল মাসেল গ্রুপে যেগুলো আছে সেগুলো এক্সারসাইজ শুরু করতে হবে।
একটা ট্রেনিংয়ে দুটো সেশনের মধ্যে অবশ্যই 48 আওয়ার্স একটা রেস্ট পিরিয়ড থাকবে। এটা রেস্ট পিরিয়ড, সেটা হচ্ছে 48 আওয়ার্স অবশ্যই রেস্ট পিরিয়ড থাকবে। এছাড়াও ইন্ডিভিজুয়ালাইজেশন, মানে ব্যক্তি মানে পার্টিকুলার একজনকে এই ট্রেনিং রিজিমের, আমি যখন ওয়েট ট্রেনিং এর রিজিমটা তৈরি করব তখন অবশ্যই ইন্ডিভিজুয়ালাইজেশন ভাবে লক্ষ্য করতে হবে সে তার কি সমস্যা, বা ও গুড ফর্ম করতে পারছে কি পারে না, ওর লোডটা কত দিতে হবে সেটা আমাকে দেখতে হবে। এক্সারসাইজের মধ্যে ভ্যারাইটি নিয়ে আসতে হবে, ভেরিয়েশন নিয়ে আসতে হবে, তাহলে ওই ওয়েট ট্রেনিংটা আমাদের আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। এই হচ্ছে আমাদের ওয়েট ট্রেনিংয়ের বেসিক প্রিন্সিপাল। আমরা যদি এইসব বেসিক প্রিন্সিপাল ফলো করি তাহলে একটা ভালো ট্রেনিং রিজিম, ভালো ট্রেনিং প্রোগ্রাম যে কোনো টার্গেট গ্রুপের জন্য তৈরি করতে পারবো। আমাদের কোনো ট্রেনিং শিডিউল তৈরি করতে গেলেই অবশ্যই ওয়েট ট্রেনিং শিডিউল তৈরি করতে গেলে অবশ্যই এই বেসিক প্রিন্সিপাল ফলো করতেই হবে। না করলে আমাদের যাদের জন্য তৈরি করব, আমরা যে লক্ষ্যে তৈরি করব সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না, বরঞ্চ আমাদের সেই লক্ষ্য থেকে আমাদের বরঞ্চ পিছিয়ে আসতে হবে। এই হচ্ছে ট্রেনিং রিজিম তৈরির আমি বেসিক প্রিন্সিপাল বললাম। এবার আমরা ওয়েট ট্রেনিং গুলো আমরা কোন কোন ফিল্ডে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি, কোন কোন জায়গায় ওয়েট ট্রেনিং, সায়েন্টিফিক লেভেলে ওয়েট ট্রেনিং এগুলো অ্যাপ্লাইড হয়ে থাকে। ফিজিওলজি, ফিজিওলজি বলছে এখানে বলছে আন্ডারস্ট্যান্ডিং হাউ ওয়েট ট্রেনিং affects muscle fibers, neuromuscular connections, and hormone regulation. Regulation. তাহলে ওয়েট ট্রেনিং এফেক্ট করছে কোথায় আমাদের ফিজিওলজিতে, যদি আমরা এখানে অ্যাপ্লাইটা আমরা যদি বুঝতে চাই, সেটা হচ্ছে মাসল ফাইবার, নিউরোমাসকুলার কানেকশনস এন্ড হরমোন রেগুলেশন। নেক্সট, বায়োমেকানিক্স, অ্যানালাইজিং the movement patterns, joint angles, and forces involved in weight training exercises. যখন আমরা ওয়েট ট্রেনিং এক্সারসাইজ করছি তখন কি হচ্ছে, আমাদের বিভিন্ন যে মুভমেন্ট প্যাটার্ন, জয়েন্ট অ্যাঙ্গেলস, ফোর্সেস গুলো কিন্তু এখানে ওয়েট ট্রেনিং এক্সারসাইজ যুক্ত হয়ে যাচ্ছে। সেটা টোটালটা আমাদের বায়োমেকানিক্স এর সাথে রিলেটেড আছে। নেক্সট, কাইনেসোলজি, studying the effects of weight training on motor control, balance, and coordination. আমাদের ওয়েট ট্রেনিং এর প্রভাব কার উপর পড়ছে, মোটর কন্ট্রোল, ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনের উপর পড়ছে, সেটা আমরা এখান থেকে জানতে পারছি। নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম, examining how weight training influences nutrient participation, energy expenditure, and muscle protein synthesis. ওয়েট ট্রেনিং কিন্তু কিসের উপর প্রভাব ফেলছে আমাদের, যখনই কেউ ওয়েট ট্রেনিং করবে সেটা ভেরি লো টু মিডিয়ামও হতে পারে, হার্ডও হতে পারে, তার লেভেলটা বিভিন্ন রকম হতে পারে। যত আমার অ্যাডভান্স লেভেলে যাব তত আমাদের নিউট্রিশনের যে প্রভাব আমাদের বডিতে সেটা কিন্তু আরো জানতে হবে, কারণ যে সুপারভাইজার বা ট্রেনার থাকবে তাকে মাস্ট এটাও নজরে রাখতে হবে যে শুধু আমি ওকে অ্যাডভান্স ট্রেনিং দিলাম কিন্তু নিউট্রিশন শরীরে সে ঢুকলো না, সেই পরিমাণ
আমি যে পরিমাণ এনার্জি এক্সপেন্ডিচার করছি তার সাপ্লিমেন্টও কিন্তু আমার ইনপুটে নিয়ে আসতে হবে, না হলে আমাদের ওয়েট ট্রেনিং এর যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। সাইকোলজি, ইনভেস্টিগেটিং দ্য সাইকোলজিক্যাল বেনিফিটস অফ ওয়েট ট্রেনিং সাচ অ্যাজ স্ট্রেস রিলিফ, সেলফ স্টিম অ্যান্ড কগনিটিভ ফাংশন। অনেক সময় আমরা যদি পর্যবেক্ষণ করে দেখেছি যে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল বেনিফিট, মনস্তাত্ত্বিক সুবিধা পেয়ে থাকে ওয়েট ট্রেনিং এর ফলে। কি ধরনের? স্ট্রেস রিলিফ হয়ে যায়। অনেক সময় ওয়েট ট্রেনিং এর ফলে অনেক সময় বিভিন্ন ধরনের মানসিক চাপ থেকে আমরা দূরে যেতে পারি। সেলফ স্টিম আমরা অর্জন করতে পারি ওয়েট ট্রেনিং এর ফলে, এবং কগনিটিভ ফাংশনেরও আমাদের প্রভাব পড়ে। রিহ্যাবিলিটেশন সায়েন্স, applying weight training principles to injury rehabilitation, pain management and physical therapy। বলছে কি, apply weight training principles to injury rehabilitation, pain management and physical therapy। ইনজুরি রিহ্যাবিলিটেশন যদি আমি বলি, আমাদের ইনজুরির পরে বিভিন্ন ধরনের স্টেপে আমাদের যেতে হয়। খেলোয়াড়রা যখন ইনজিওর্ড হয়ে যায়, বিভিন্ন গেমে ইনজিওর্ড হয়, ফুটবল হোক, ক্রিকেট হোক বা আদার্স, বিভিন্ন সার্জারিও হতে পারে। ইনজুরির পরে তাদের ট্রিটমেন্ট হওয়ার পরে তাদের আসে লাস্ট ফেজে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হয়, সেখানে তাদের কি কি করানো হয়, তার মধ্যে অনেক কিছু করে না, তার মধ্যে একটা পার্ট হচ্ছে তাদের ওয়েট ট্রেনিং এর করানো হয়। কারণ তাকে তার প্রিভিয়াস যে অ্যাচিভমেন্ট বা যে পারফরমেন্স সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাকে ওয়েট ট্রেনিং দেওয়া হয়। ফর এক্সাম্পল আমি যদি ধরি, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমে দুজন ইনজিওর্ড হয়েছে, তার মধ্যে একজন ঋষভ পান্ট ভেরি সিরিয়াস অ্যাক্সিডেন্টের ফলে সে রিহ্যাব করেছিল, এবং তাকে এই প্রিন্সিপাল ওয়েট ট্রেনিং প্রিন্সিপাল ফলো করে তাকে তার রিহ্যাবের সময় দেওয়া হয়েছিল। বর্তমানে মোহাম্মদ শামি, সেও রিহ্যাবে আছে সার্জারির পরে, তাকেও কিন্তু সেই পজিশন বা সেই পারফরমেন্স দেওয়ার জন্য তাকেও কিন্তু এই ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে। আদার্স ট্রেনিং বা আদার্স ফ্যাক্টরস আছে, কিন্তু তার মধ্যে ওয়েট ট্রেনিং থাকবে, কারণ তার স্ট্রেন্থ বাড়াবার জন্য তাকে ওয়েট ট্রেনিং দিতেই হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা বর্তমান আমাদের কম্পিটিটিভ স্পোর্টস এরিনাতে। স্পোর্টস সায়েন্স, using weight training to enhance athletic performance, power, speed and endurance। কমন সিনারিও আমাদের স্পোর্টস সায়েন্সে পারফরমেন্স বাড়ানোর জন্য ওয়েট ট্রেনিং মাস্ট, আমাদের দিতেই হবে। এটা পাওয়ার হোক, স্পিড হোক এবং এন্ডুরেন্স হোক। যদি ধরি আমরা পুরনো কোনো পার্টিকুলার একটা স্পোর্টসকে যদি আমরা হাইলাইট করি বা সিনারিও দেখি, 90s স্টার্টিং অফ 1900 দশকের প্রথম দিক থেকে যদি 2000-এর লাস্ট পর্যন্ত, তাহলে দেখবো পারফরমেন্স অনেক বেটার হয়েছে লাস্টে এসে। তার কারণ হচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে ট্রেনিং, ওয়েট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং। তার সাথে যুক্ত বিভিন্ন আছে, স্পিড হোক, পাওয়ার হোক বা এন্ডুরেন্স হোক। এক্সারসাইজ ফিজিওলজি, investigating the cardiovascular, respiratory and metabolic responses to weight training। কার্ডিওভাস্কুলার বা রেসপিরেটরি বা মেটাবলিক রেসপন্সেস টু ওয়েট ট্রেনিং আমরা যদি পর্যবেক্ষণ করে দেখি, প্রত্যেকটাই কিন্তু আমাদের এই জায়গাগুলোর ডেভেলপ করেছে। রেসপিরেটরি ডেভেলপ করেছে, কার্ডিওভাস্কুলারও এরিয়া ডেভেলপ করেছে। কারণ যে যত ট্রেনিং আমরা করছি, যদি এন্ডুরেন্স করতে যাই, বৃদ্ধি করতে যাই বা স্ট্রেন্থ বৃদ্ধি করি, প্রত্যেকটা কিন্তু আমাদের প্রত্যেকটার সাথে রিলেটেড আছে। সেই জন্য এই ফিল্ডেও ওয়েট ট্রেনিং একটা ভালো প্রভাব ফেলেছে। নিউরোসায়েন্স, exploring the neural adaptation and neuroplasticity
associated with weight training. ওয়েট ট্রেনিং এর ফলে আমরা দেখছি নিউরাল অ্যাডাপ্টেশনটা প্রচুর হচ্ছে বর্তমানে। বিভিন্ন ফাইন্ডিংসে আমরা পেয়েছি নিউরাল অ্যাডাপ্টেশন বিভিন্নভাবে হয়ে থাকে এবং নিউরোপ্লাস্টিসিটিও কিন্তু এখন বর্তমানে হয়ে থাকে। ওয়েট ট্রেনিং এর ফলে অনেকটাই বিভিন্ন রকম পরিবর্তন করার ক্ষমতা নিয়ে এসছে এই নিউরোপ্লাস্টিসিটিকে। পাবলিক হেলথ promoting weight training as a preventive measure for chronic diseases such as diabetes, obesity and osteoporosis. যদি আমরা ওয়েট ট্রেনিং কে একটা কিউরেটিভ মেজার বা প্রিভেন্টিভ মেজার হিসাবে ট্রিট করি বা প্রমোট করি, এগিয়ে দিই, কার জন্য? ক্রনিক ডিজিজদের জন্য। বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আমাদের হয়ে থাকে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রেও বা ওবেসিটি বা অস্টিওপোরোসিস। ডায়াবেটিস বর্তমানে প্রচুর পরিমাণে বেড়ে আছে। ওবেসিটি আমাদের বিশেষ করে ইয়ং জেনারেশন বলুন বা চাইল্ড লেভেলে যে আমাদের ফাস্ট ফুডের যে হ্যাবিট তার জন্য অনেকটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের লাইফ স্টাইলের জন্য আমাদের ইয়ং জেনারেশনে বৃদ্ধি পাচ্ছে এবং অস্টিওপোরোসিস রিলেটেড যেসব অসুখগুলো হচ্ছে, যদি আমরা ওয়েট ট্রেনিং রিজিমটাকে যদি আমরা প্রমোট করি এইগুলো ক্লিয়ার করার জন্য, তাহলে আমার মনে হয় আগামী দিনে আমাদের যে পাবলিক হেলথ বা সামাজিক যে স্বাস্থ্য সেটা অনেকটা বেটার হবে। এই এতগুলো এরিয়াতে আমাদের ওয়েট ট্রেনিং যুক্ত হয়ে আছে এবং যত দিন যাচ্ছে আমাদের ওয়েট ট্রেনিংটা ভীষণভাবে আমাদের সুস্থ থাকার জন্য বা স্ট্রেংথ গেইন করার বা এন্ডুরেন্স গেইন করার জন্য বা কম্পিটিটিভ স্পোর্টসে আরো বেটার পারফরমেন্স দেওয়ার জন্য ওয়েট ট্রেনিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং। হ্যালো, হ্যাঁ আছি আমরা, শোনা যাচ্ছে? হ্যাঁ, এতক্ষণ আমরা শুনছিলাম সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন অফ ওয়েট ট্রেনিং বিষয়, যে বিষয়ে আলোকপাত করলেন আমাদের এই 83তম পর্বের মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর ইমরান হোসেন মহাশয়। এতক্ষণ ধরে তিনি অত্যন্ত সুদক্ষভাবে এবং সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই আমাদের সকলের সামনে যে বিষয়গুলো উত্থাপন করলেন, ওয়েট ট্রেনিং কতটা প্রাসঙ্গিক আজকে বর্তমান দিনে আমাদের প্রতিটি মানুষের সুস্থ থাকা এবং নিরোগ থাকাকে কেন্দ্র করে, সর্বোপরি স্পোর্টস পারফরমেন্সকে এনহ্যান্স করার জন্য ওয়েট ট্রেনিং কিভাবে কাজ করে, বা একটা ওয়েট ট্রেনিং এর প্রোটোকল ডেভেলপ করতে গেলে আমাদের কোন কোন নীতিগুলোর কথা, প্রিন্সিপালগুলোর কথা মাথায় রাখতে হবে, সে প্রসঙ্গে দীর্ঘক্ষণ ধরে আমাদের সামনে এই বিষয়ে আলোকপাত করলেন। এরপর এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমি মুখ্য আলোচকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, ইতিমধ্যেই আমরা এই পর্বে পেয়েছি অধ্যাপক ডক্টর পরিমল দেবনাথ মহাশয়কে। আমাদের সঙ্গে আছেন স্পোর্টস সায়েন্টিস্ট ডক্টর সুব্রত মল্লিক স্যার, আমাদের সঙ্গে আছেন ডক্টর কৃষ্ণেন্দু ধর মহাশয়, আমাদের সঙ্গে এছাড়াও শারীর শিক্ষা এবং ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা বৃন্দরা আছেন। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমরা অল্প দু একটা সাজেশন নিয়ে নেব। প্রথমে আমরা যাব অধ্যাপক পরিমল দেবনাথ স্যারের কাছে। আজকের এই পর্বটি স্যারের কেমন লাগলো, যদি কোনো সাজেশন থাকে সেই প্রসঙ্গে প্লিজ স্যার। ধন্যবাদ। আজকের বক্তা ডক্টর হোসেনকেও ধন্যবাদ, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। আমার আজকে কোনো সাজেশন দেওয়ার কোনো অধিকারই নেই, তার কারণ আমি যখন খেলাধুলো করতাম তখন নট ফর এ সিঙ্গেল সেকেন্ড ওয়েট ট্রেনিং করেছি বা আমাদের প্রশিক্ষক করিয়েছেন।
যখন ওয়েট ট্রেনিং সম্পর্কে তার ভালো মন্দ জানতে শুরু করলাম, অল্প বিস্তর পড়াশোনা যেগুলো করেছি, তখন আর ব্যক্তিগতভাবে ওয়েট ট্রেনিং করার জায়গায় ছিলাম না। আমার একটাই শুধু জিজ্ঞাসা, ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত জিজ্ঞাসা। এখন আমার বয়স ৭৮ বছর চলছে, এই সামনের জানুয়ারিতে ৭৯-তে পা দেবো। আমার মাঝে মধ্যে মনে হয় যে এখন যে এই মাংসপেশি যে অবস্থায় এখন আছে, বা আগামী দিনেও যে আরো কিছু ঘটবে, সেইটাকে প্রতিরোধ করার জন্য কি এই বয়সে আমরা কিছু ওয়েট ট্রেনিং করতে পারি? এবং যদি করতে পারি, সেখানে ওয়েটের যে পরিমাণটা সেটাই বা কেমন থাকা উচিত? কদিন, যেমন ৪৮ ঘন্টার ব্যবধান আপনি বলেছেন দুটো সেশনের জন্য, সেটাও কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য? নাকি আমাদের যে অর্থাৎ আমি যদি করতে চাই আর কি, তাহলে আমার কি করা উচিত, কতক্ষণ করা উচিত, কতখানি ওয়েট নিয়ে করা উচিত? এটা একান্তই আমার ব্যক্তিগত জিজ্ঞাসা। আগে ছাত্রছাত্রীদের অনেক টেকনিক্যাল প্রশ্ন থাকতে পারে, সেইগুলো উত্তর দিয়ে সময় থাকলেই আমাকে দেবেন। না স্যার, দেবো, অবশ্যই একটু বলবো, যতটা পারবো আমি অবশ্যই বলবো। তো বলছি, আপনাদের মানে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডার বিভিন্ন রিসার্চ ফাইন্ডিংসও আমরা দেখেছি। একবারে যারা নতুনভাবে ওয়েট ট্রেনিং করবে, অথবা ওল্ডার পার্সন যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে বলছে যদি আপনি যতটা ওয়েট তুলতে পারেন ম্যাক্সিমাম একটা লিফটে, আপনার এই বয়সে যতটা তুলতে পারবেন, তার যদি 40% নিয়ে করেন, এবং আপনার যদি লক্ষ্য থাকে স্ট্রেংথ বৃদ্ধি করা, তাহলে আপনি রিপিটেশনটা 10 থেকে 15টা নিতে পারবেন। আচ্ছা। এবং যেটা বলছি যে 48 আওয়ার্স, আপনার সেক্ষেত্রে অনেক সময় বিগিনার যারা নভিস হয় বা একবার মানে প্রথম শুরু করছে বা ওল্ডার পার্সন হয়, তারা 1 থেকে 3-এর মধ্যে পার উইক ওয়েট ট্রেনিং নিতে পারে। 1 থেকে 3 তার লক্ষ্য অনুযায়ী 1 থেকে 3, মানে সপ্তাহে 1 দিন হতে পারে, বা 2 দিনও হতে পারে, অথবা 3 দিনও হতে পারে। আচ্ছা আচ্ছা, এখন ওয়েট ট্রেনিং যদি আমি শুরু করি আপনার প্রেসক্রিপশন অনুযায়ী, মানে খারাপ দিক কি হতে পারে? যে কোনো শরীরের ক্ষতি, মাংসপেশির ক্ষতি, এইগুলো সম্ভাবনা কত দূর? স্যার, এই ক্ষেত্রে কি হয়, মাসেলসের কন্ডিশনস অনুযায়ী ওয়েট ট্রেনিংটা অবশ্যই নেওয়া উচিত, মানে কতটা ক্যাপাসিটি আপনার হচ্ছে। সেই জন্যই আমরা ওই প্রথমেই বললাম যে আপনি কতটা ওজন তুলতে পারবেন একটা রিপিটেশনে, তার উপর নির্ভর করে করতে হবে। তাহলেই অনেকটাই আমরা বুঝতে পারবো যে আমাদের মাসেলসের ক্ষমতাটা কতটা আছে বর্তমানে, মানে এই বয়সের ক্ষেত্রেই বলছি। তো প্রিকশন অবশ্যই নেওয়া উচিত আমাদের, যে যতটা পারা যায় লাইট ওয়েট দিয়েই আমাদের স্ট্রেনটা বৃদ্ধি করা উচিত, আমার মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার আর কিছু মানে অ্যাড করার নেই, এই বিষয়টা আমি খুব কম জানি বুঝি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়কে স্যারের প্রশ্ন উত্থাপন করার জন্য। ইতিমধ্যে আনমিউট করেছেন ডক্টর সুব্রত মল্লিক স্যার। আমি স্যারের কাছেই যেতাম, স্যার অলরেডি আনমিউট করেছেন। স্যার যদি আজকের এই আলোচনা প্রসঙ্গে কিছু তুলে ধরেন, প্লিজ স্যার। অত্যন্ত দরকারি একটা ইস্যু নিয়ে আজকের কথোপকথন, খুব ভাল লাগলো। ডক্টর মোহাম্মদ ইমরান সাহেব খুব ভালোই বলেছেন। তবে ওয়েট ট্রেনিং এর ব্যাপারে যা যা বলেছেন সবই ঠিক আছে, ভালো, কিন্তু একটা মেডিকেল সাপোর্ট সবসময় দরকার ওয়েট ট্রেনিং এর অগ্রিমে এবং পশ্চাতে। ওয়েট ট্রেনিং যখন হচ্ছে, কিন্তু যাকে যে ওয়েটটা দেওয়া হচ্ছে, ওয়েট ট্রেনিং এর যে এক্সারসাইজ রেজিমটা দেওয়া হচ্ছে, তার আগে কয়েকটা জিনিস খুব ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে শারীরিকভাবে যে ট্রেনিং দেওয়া হচ্ছে যাকে, সে যেই করুক, তার সুস্থতাটা কতটা আছে। এবার যদি সে আগে থেকে কিছু পার্টিকুলার প্রবলেমসে ভোগে, যেমন কিছু ডিজিজ আছে, কিছু ওয়াটারবোর্ন ডিজিজও আছে, তারপরে
অনেক এয়ারবোর্ন ডিজিজও আছে, কমিউনিকেবল ডিজিজও আছে, অনেক কিছুই ভাইরাল ইনফেকশনস হয়, ডিজিজ হয়, অনেক কিছুই, যে ব্লা 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 অনেক কিছুই মেডিকেলি হয়। তো দেখতে হবে যে সেখান থেকে পুরোপুরি রিকভারি করে সে একটা পার্টিকুলার হেলথ অ্যান্ড ফিটনেস স্ট্যাটাসে তাকে আসতে হবে, তবেই তারপরেই সে ওয়েট ট্রেনিং এ জয়েন করতে পারে। কারণ এমনি এক্সারসাইজ করা যেতে পারে একটা পার্টিকুলার লো ডোজে, আফটার মোটামুটি রিকভারি করা যেতে পারে, কিন্তু ফুললি রিকভারি না হলে ওয়েট ট্রেনিং এ আমার মনে হয় কারোরই এগোনো উচিত নয় প্রথমে। আর দ্বিতীয় হচ্ছে যেমন আমি কয়েকটা জিনিস বলছি, যেমন একটা জন্ডিস কারোর হয়েছে, কি টাইফয়েড হয়েছিল, এবার তার জন্য তো পর্যাপ্ত একটা রিকভারি টাইম পিরিয়ড আছে এবং সেইটা থেকে তাকে ঠিক হতে হবে। কারোর করোনা হয়েছে বা এরকম ধরনের ভাইরাল ইনফেকশন হয়েছে, তো তাকেও দেখতে হবে যে ওয়েট ট্রেনিং এর জন্য সে এলিজিবিলিটি লেভেলে আসতে পেরেছে কিনা। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এটা। আর আরেকটা বড় জিনিস হচ্ছে যেটা ম্যাক্সিমাম স্পোর্টস পার্সনসরা করে না, সেটা হচ্ছে দে টেক ভেরি লেস ফ্লুইড। এবার জল খাওয়া, যেটা ডিহাইড্রেটেড কন্ডিশনে যদি ওয়েট ট্রেনিং করে মারাত্মক এফেক্ট হতে পারে, এবং ওয়েট ট্রেনিং করার সময়তেও একটা অ্যাক্সিডেন্টালি খুব বড় মানে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, ফ্রম দ্য কার্ডিওভাস্কুলার লেভেল থেকে ব্লাড সার্কুলেশনের সবকিছুই সেই জন্য একটা পর্যাপ্ত পরিমাণে যে ওয়েট ট্রেনিং করছে তার যেন বডি হাইড্রেটেড থাকে। এই হাইড্রেশন পার্টটা খুব ইম্পর্টেন্ট। আমি খালি যোগ করে দিচ্ছি, আপনি যা বলেছেন ইমরান সাহেব খুব ভালো বলেছেন, আমি খালি আমার মেডিকেল স্ট্যান্ড পয়েন্ট থেকে কিছু কিছু জিনিস যোগ করছি। থার্ড হচ্ছে ইনজুরিজ। যদি ইনজুরি থাকে তো পার্টিকুলারলি যে ট্রেনিং এক্সপার্ট তাকে দেখতে হবে যে সব ধরনের ওয়েট ট্রেনিং তাকে দেওয়া যাবে না, যেখানে ইনজিওর্ড পার্টের ওয়েট ট্রেনিংটাকে বাদ দিয়ে তাকে করতে হবে। এখন অনেক সময় প্লেয়ার্সরা হয়, যেটা আমি আমার স্পোর্টস মেডিসিন মেডিকেল টেস্ট থেকে দেখেছি, পেশেন্টরা যখন প্লেয়াররা যখন আসতো তখন অনেকে আমাকে বলছে প্রবলেমটা, কিন্তু কোচকে বলছে না বা ট্রেনারকে বলছে না যে আমার এই প্রবলেমটা আছে, এই ইয়েটা হচ্ছে। এবার ওয়েট ট্রেনিং করতে গিয়ে ওই যেটা আপনি বললেন যে লিগামেন্ট ইনজুরি যদি থেকেও থাকে বা কোনো একটা জয়েন্ট ইনজুরি থাকে, সেটা অ্যাগ্রেভেটেড হতে পারে, এটা একটা রিস্ক। সেই জন্য প্লেয়াররা যেন সবসময় ট্রেনার বা কোচকে যদি বলে, যে ব্যক্ত করে যে আমার এটা একটুখানি প্রবলেমস আছে ওইটা, সেই জিনিসটা কিন্তু খুব ফ্র্যাঙ্কলি বলা উচিত, ফ্রি টু দ্য কোচ অ্যান্ড দ্য ফিজিক্যাল ট্রেনার অলসো বিফোর ওয়েট ট্রেনিং। আর একটা বড় ব্যাপার হচ্ছে স্ট্রেচিং করাটা খুব দরকার ওয়েট ট্রেনিং এর পরে। এবং সুইমিং পুল যদি থাকে, সুইমিং পুলে খুব যে সুইমিং করবে তা নয়, ওয়েট ট্রেনিং এর পরের দিনে একটু যদি হালকা সুইমিং করতে পারে ওয়েট ট্রেনিং এর পরের দিন, সেদিন তো হলো, তার পরের দিনটা কোনো ভারী ওজন মানে ওয়েট ট্রেনিং করবেই না, এক্সারসাইজ করার দরকারও নেই। একটু সুইমিংটা করতে গিয়ে একটু যদি ওয়াটার ফ্লোটিং করে, যদি একটুখানি বডিটাকে যদি ফ্লোট করায় ওয়াটারের উপরে উইদাউট ডুইং সুইমিং অলসো, সেরকম একটা করা যায়। ওয়াটারের যে বুয়েন্সি থাকে না, যেটা যে ধাক্কাটা মারবে, কেউ যদি জলের উপর শুয়ে পড়ে জল কিন্তু তাকে ভাসিয়ে রাখবে। এই যে ধাক্কাটা মারছে তার শরীরে, সেই শরীরে ধাক্কাটা মারলে একটা বডিতে ন্যাচারাল স্ট্রেচিং হয়। এই জন্যে জল কিন্তু খুব হেল্প করে। আর জল খাওয়ার ব্যাপারটা খুব ভালো রাখতে হবে। আর ওয়েট ট্রেনিং এর পরে দেয়ার শুড বি সাম ইলেকট্রোলাইট ফ্লুইড, কিছু খাওয়ানো দরকার, মানে কিছু পান করা দরকার আছে, যেটা কারণ অনেকটা সোয়েটিং হচ্ছে, এবং সেই সোয়েটিং কতটা হচ্ছে এটা মেজারমেন্ট মোটামুটি একটা বডি ওয়েট ট্রেনিং এর আগে এবং পরে বডি ওয়েটটাকে দেখা খুব দরকার, যে কতটা ওনার ঘাম হয়েছে এবং কতটা বডি ওয়েট একটু হেরফের করছে কিনা কিছুটা, যেহেতু অনেকটা বডি ফ্লুইড লস হচ্ছে। এই সব জিনিসগুলো খুব দরকার। আর যেটা
পরিমল বাবু বললেন কথাটা ঠিক, যে বয়সকালে ওয়েট ট্রেনিং করাটা ভালো, কিন্তু একটা পার্টিকুলার ডোজের মধ্যে করা দরকার। আর ওয়েট ট্রেনিং করলে কি হয়, আমাদের যে ভেন্স এবং আর্টারি, এটার সংযোগস্থল কিছু ক্যাপিলারিজ আছে, এই ক্যাপিলারি ব্লাড ফ্লোটা ইনক্রিজ করে, কিছু কিছু ক্যাপিলারিজ খুলে যায়, মানে ওটা ডাইলেট করে, যেখান দিয়ে ব্লাডটা প্রেসারে মুভ করছে, তখন ক্যাপিলারি গুলো, যেমন হয় না ওই যে গঙ্গা, আমাদের শরীরটাও তো একটা প্ল্যানেটোরিয়ালি মতোই, আমাদের মানে পৃথিবীর যেরকম সবকিছু আছে, পাহাড় ঘাস সবকিছুই আছে, আমাদের শরীরের মধ্যে আমরাও একটা পৃথিবীর উপর ছোট ছোট প্ল্যানেট। তো আমাদের মধ্যেও যে জিনিসটা আছে, এটা যদি ভাবা যায় এরকম ভাবে, তো আলটিমেটলি ওই যে যেমন গঙ্গা কিছু কিছু জায়গায় আমরা বলি বুড়ি গঙ্গা, মানে গঙ্গার জলটা আটকে গেছে বা শুকিয়ে গেছে বা হয়ে গেছে। ওই ক্যাপিলারিজ গুলো অনেকটা ওরম ধরনের, ওই বুড়ি গঙ্গার মতো করেই আমি এক্সাম্পল দিচ্ছি। তো ওখানে যদি জল ফেলা যায় তাহলে বুড়ি গঙ্গা থাকবে না, তাহলে জলের স্রোতটা পাবে। তো এই যে জলের স্রোতটা, ওই যে ক্যাপিলারিজ গুলো অনেকটা বুঝে আসে বয়সকালে, এবং ওয়েট ট্রেনিং করলে এই ক্যাপিলারিজ গুলো পার্টিকুলারলি মাসেলের মধ্যে যে ব্লাড সার্কুলেশনের যে ভাস্কুলারিটি আছে, সেখানে ক্যাপিলারি গুলো ওপেন করে যায়, অক্সিজেনেশন মাসেলে বেশি পায়, মাসেল নিউট্রিশন বেশি পায়, হ্যাঁ, ওয়াটার বেশি পায়। তো এইগুলো পেলে বয়সকালে এটা খুব হেল্পফুল, মানে এবং খুব তাড়াতাড়ি তাদের কোনো অঘটন হবে না, এবং তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ভালো থাকে, এবং এটার জন্য আমার মনে হয় ওয়েট ট্রেনিংটা দরকারি। তবে ওভার ওয়েট ট্রেনিং করলে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে, ওভার ট্রেনিং করলে আমাদের বডি সেলস গুলো একটা ক্যাপাবিলিটি তো আছে তাদেরও কাজকর্ম করার, সেটা যদি না মেজার করা হয় যে কতটা নিতে পারবে, অ্যাকসেপ্টেবিলিটি টু দ্য ওয়েট ট্রেনিং, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সেইটা দেখতে হবে যে যদি ওভার ট্রেনিং হয়ে যায় তাহলে সেলস গুলোর উপরে চাপ খেয়ে যাবে, এবং চাপ যদি বেশি খেয়ে যায়, মানে ওভার স্ট্রেসড হয়ে যায় সেলস গুলো, দ্যাট মে রেজাল্ট টু ফিউচার ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির উপরে পড়বে প্রবলেম, লিভারের উপর প্রবলেম পড়বে, এই সব জায়গাগুলোর উপর প্রবলেম হবে। বডির টক্সিসিটি যেটা বলে, সেটা অ্যাসিডিক ব্যাপারটা বেড়ে যেতে থাকবে, এবং সেই মানুষটি যদি জল কম খায় তাহলে তো আরো খারাপ। সুতরাং এইগুলোকেও বাছবিচার করতে হবে। তার জন্য দরকার হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মিনিমাম মানে যারা খুব ওয়েট ট্রেনিং করে তাদের 1 মাস পরে পরে তাদের ব্লাড টেস্টিংটা করা খুব দরকার। ব্লাড টেস্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লাডে হেমোগ্লোবিন লেভেল কিরম আছে, ইউরিক অ্যাসিড কিরম আছে, হ্যাঁ, লিপিড প্রোফাইল কিরম আছে, মানে ফ্যাট কন্টেন্ট, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, এইগুলোকে মানে একটা রাখতে হবে, এবং একটা প্রোফাইল মেনটেন করতে হবে, একটা ফাইল মেনটেন করতে হবে। তাতে সুবিধে কি হয়, তারা যদি কখনো অসুস্থ হয়ে পড়ে, এবং বয়সকালে যারা অসুস্থ হয়ে পড়ে, টক করে দেখে নেওয়া যেতে পারে ফাইল থেকে যে তার বডি সিস্টেমটা কিরম ভাবে ওই মানে রয়েছে, মানে তার হেলথ সিস্টেমটা কিরকম। কারণ হেলথ সিস্টেমটা জানাটা খুব দরকার ওয়েট ট্রেনিং করতে যাওয়ার আগে। সুতরাং দেখতে হবে কোনো ইনজুরি যাতে না থাকে, প্রিডিসপোজিং ডিজিজ কোনো না থাকে, সবকিছু এগুলো। এটাই আমার বক্তব্য। তবে এমনি ভালোই বলেছেন আপনি, এবং এজ, সেক্স, ক্যাপাবিলিটি অফ, মানে যাদের যতটা অ্যাকসেপ্টেবিলিটি, ক্যাপাবিলিটি টু ওয়েট ট্রেনিং, এই সবই দেখতে হবে। তো এগুলোর জন্য তো ফিজিক্যাল ট্রেনাররা রয়েছেন, প্লাস আমার মতে হচ্ছে একটু ডিসকাস করে নেওয়া উচিত ডক্টরসদের সাথে। এটা হচ্ছে স্পোর্টস ডক্টর হিসেবে আমার মনে হয়, এটাই হচ্ছে ব্যাপার। খুবই ভালো লাগে, টপিকস গুলো এত ভালো থাকে আলাপনে। আমি তো মৃত্যুঞ্জয় বাবু এবং আমাদের গোপ সাহেবকেও মানে আমি খুব করব, মানে ধন্যবাদ যে ওনারা এই পার্টিকুলার ব্যাপারটা করছেন। আর আমাদের দেবপ্রসাদ সাউ তো রয়েছেন, উনি পিছনে তো রয়েছে একটা বড় ব্যাপার।
সাপোর্ট। স্যার সবই আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা উদারতার দ্বারা এগিয়ে চলছে আলাপন। আমরা এতক্ষণ সাজেশন শুনলাম ডক্টর সুব্রত মল্লিক স্যারের কাছ থেকে, স্পোর্টস মেডিসিনের ডাক্তার। দীর্ঘদিন প্রায় 29 বছর উনি সাইয়ে কর্মরত ছিলেন। তার যে দীর্ঘ কর্মজীবনের যে অভিজ্ঞতা এবং ডাক্তার হিসেবে তো বটেই, সেই হিসাবেই তার অভিজ্ঞতা তুলে ধরলেন এতক্ষণ ধরে। এরপর আমরা সাজেশন নেব। আমাদের সঙ্গে আছেন ডক্টর কৃষ্ণেন্দু ধর স্যার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। আমি স্যারকে অনুরোধ করব যদি আজকের এই আলোচনা প্রসঙ্গে কিছু বলেন। স্যার প্লিজ। গুড ইভিনিং টু অল। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকে ডক্টর ইমরান হোসেন বলবেন বলেই আমি হয়তো বিকেল থেকে যতটা সম্ভব পারলাম যে আচ্ছা অনেকদিন কথা হয় না। ইমরান ভালো বলেছে, কারণ ওয়েট ট্রেনিং রিলেটেড এরিয়াটার ওপর এমফাসাইজ করার এখানে মেইন উদ্দেশ্য ছিল। কিন্তু তার সঙ্গে আরো ভালো লাগলো, আমার মনে হয় ইমরানেরও সেই জিনিসটা রয়েছে সবসময় একটা নতুন কিছু শেখার বা অ্যাকসেপ্টেন্স অন্য কোনো সাজেশনের। সেখানে ডক্টর মল্লিক যেটা বললেন এটা কিন্তু ভ্যালিড জায়গা, কারণ বাকি যারা আছেন ওদেরকে স্টুডেন্ট এখানে মনে হচ্ছে ম্যাক্সিমাম, ওদের এই জিনিসটা বুঝতে হবে যে ওয়েট ট্রেনিং একটা 1 ঘন্টার আলোচনার বিষয় নয়। ইমরান স্যার বলেছেন তার প্রিন্সিপালস অফ ওয়েট ট্রেনিং, তার ট্রেনিং মেথোডোলজির পার্টটা নিয়ে, কিন্তু তার অনেক কিছু দিক রয়েছে যেটা অনেকটাই আলোকপাত করলেন ডক্টর মল্লিক, কারণ ওনার এক্সপিরিয়েন্স এই রিলেটেড ব্যাপারে অনেক। ডাইরেক্ট স্পোর্টস পার্সন দিয়ে বা সঙ্গে নিয়ে উনি কাজ করেছেন। সেখানে পরিমল স্যারের প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা কিন্তু ভ্যালিড, কারণ ইমরান এই দুটো জায়গা টাচ করেনি। কারণ এজ রিলেটেড গ্রুপ, কোন এজ গ্রুপ থেকে সেটা শুরু হচ্ছে এবং কিভাবে শুরু হচ্ছে, কোন বয়সে, এটা যেমন একটা পার্ট, কতটা পর্যন্ত হতে পারে এটা যে কেউ কোশ্চেন করতেই পারে। যে আমার পরিমল বাবুর যেরকম মানে চিন্তা করা যায় না, হি স্টিল ইয়ং, বাট যারা এখানে আমরা সত্যি কম বয়সের আছেন ওনারা জানেন ওই বয়সে টার্গেটেড গ্রুপ বলে দিয়েছিলাম যে টার্গেটেড মানে কোন টার্গেট গ্রুপকে আমি করব, ট্রেনিং দেবো, সেই অনুযায়ী ট্রেনিং শিডিউলটা তৈরি করা হচ্ছে। সেই জন্য একদম ঠিক আছে, স্পোর্টস পারসনদের জন্য সেটা ঠিক আছে, মানে সেকেন্ডারি পারসনরা যারা ইন্টারেস্টেড ওরা কি করবে সেই জিনিসগুলো কিন্তু আলোচনার আরো অনেক মানে আরো জায়গা অনেক জায়গা। সুতরাং এটাকে যে একদিনে আমি ওয়েট ট্রেনিং শিখে যাব সেটা অবশ্যই নয়, কিন্তু মেডিকেল এসপেক্টস গুলো দেখা খুব দরকার। আমরা এখন রেগুলার এটা দেখতে পাচ্ছি যে খুব ফিট, জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে। সেই জন্য এই যে মেডিকেল ব্যাপারটা ডক্টর মল্লিক বললেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে রেগুলার মনিটরিং করা, ফ্লুইড ইনটেক, কারণ মাসল ম্যাক্সিমাম ওয়েট নিয়ে কাজ করে ট্রেন্ড বা কন্ডিশন অ্যাথলিটরা। অন্যরা যারা শুরু করছে, যেমন পরিমল স্যার যদি করেন সেটা ওন বডি ওয়েট নিয়ে শুরু করা, বা উনি হাইয়েস্ট এক্সারসাইজ মানে ম্যাক্সিমাম লোড থেকে শুরু করতে পারবেন না ক্যালকুলেশনটা। তো যারা নতুন শুরু করছে, যেমন ইন্টারন্যাশনাল লেভেল এখন আন্ডার 16-এ অ্যালাউই করা হচ্ছে না, কারণ ন্যাচারাল গ্রোথটাকে অনেক বেশি এমফাসাইজ করা হয়। তো ওন বডি ওয়েট এক্সারসাইজেস, লাইট রেজিস্ট্যান্স এক্সারসাইজ দিয়ে ব্যাপারটা শুরু হচ্ছে। এই ব্যাপারগুলো যেমন বললেন ইমরান স্যার যে ভ্যারি করে, কারণ কি ধরনের ট্রেনিং হচ্ছে, কোন গেমের ট্রেনিং হচ্ছে, এগুলো অনেক কিছু নির্ভর করে। বেসিক প্রিন্সিপাল গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তার ডাইমেনশন অনেক বেশি, সুতরাং এটা নিয়ে অনেক বেশি আলোচনার জায়গা রয়েছে, ইন্টারেকশনের জায়গা রয়েছে। তাই আলাপনকে ধন্যবাদ, কারণ এই সুযোগগুলো আমাদের দেওয়ার জন্য যে আমরা একটা প্ল্যাটফর্মে আলোচনাটা করতে পারি, যে এই ব্যাপারগুলো উঠে এলে কি হতে পারে, আমরা আরেকটু সমৃদ্ধ হই। আর মৃত্যুঞ্জয় সেই প্রথম থেকেই মানে এর পেছনে যেভাবে সময় দিচ্ছ বা লেগে আছো, থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইউর হোল টিম অফ আলাপন। অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ডক্টর কৃষ্ণেন্দু ধর মহাশয়কে। যদিও আমরা পরবর্তী সময়ে তাকে আমরা মুখ্য আলোচক রূপে পাবো, দাদার সাথে আজকেই আমার হোয়াটসঅ্যাপে কথা বলি, আশা করি না পেতেই হবে। অনেকদিন আগের থেকে আমরা এটাকে দাদাকে বলছি, কন্টিনিউ নক করছি, দাদা সময় দিলেই আমরা দাদাকে পাবো। এবং স্যারের সাজেশনটা আমরা নিলাম মাথা পেতে, এবং সেই সঙ্গে এন্টায়ার টিম, শুধুমাত্র আমার নাম মৃত্যুঞ্জয় দাস না, সেবাভারতী মহাবিদ্যালয়, তার সঙ্গে ডক্টর কেশবচন্দ্র গোপ, এন্টায়ার টিম এখানে পরিশ্রম করছে বলে আলাপন আজকে 83তম পর্বের দিকে এগিয়েছে। আমাদের যে লক্ষ্য 100তম পর্বের দিকে আমরা এগিয়ে যাব। এরপর আমরা সাজেশন নেব। আরেকজন আমাদের সঙ্গে শিক্ষক আছেন,
যিনি মধ্যখানে আমি একটু বলি, হ্যাঁ। মধ্যখানে please, আমার অনেকগুলো তথ্য তো দেওয়া যেহেতু সম্ভব না, কৃষ্ণদা বললো বা ওই স্যার স্পোর্টস মেডিসিনের সুব্রত স্যারও বললেন, ভালো ভালো তথ্য বললেন, ওগুলো আমারও নতুনত্ব কিছু আমিও জানতে পারলাম, এগুলো এই আলোচনার মধ্যেই জানতে পারি। আমাদের অ্যাকচুয়ালি স্ট্রেন্থ ট্রেনিং এজ যদি আমি ধরি, যেটা বিভিন্ন ফাইন্ডিং বা বিভিন্ন রিসার্চ ম্যাটেরিয়ালস থেকেও পেয়েছি, যেরকম মেয়েদের ক্ষেত্রে বলছে 11 থেকে 13 বছর শুরু করা যেতে পারে একটা টাইম, এবং ছেলেদের 13 থেকে 15, এবং এই নিয়ে তো বিভিন্ন আলোচনা হচ্ছে, যেটা কৃষ্ণদাও বা কৃষ্ণদাও বললো যে 16 ইয়ার্সে ওয়েট ট্রেনিংটাকে বেশি হাইলাইট করছে না। যাই হোক, এই ধরনের বিভিন্ন তথ্য আমরা শেয়ার করলে আরো ভালো হয়, বা আমরা পেয়ে গেলাম, যে দাদার কাছ থেকেও পেলাম বা স্যারের কাছ থেকেও পেলাম, যেটা ফ্লুইডের ব্যাপারটা বা স্ট্রোকের ব্যাপারটা আমরা রিসেন্টলি স্পোর্টস পার্সন না, দুজন আমরা, আমার মনে হচ্ছে ফিল্ম অ্যাক্টার, সাউথ ইন্ডিয়ানই ফিল্ম অ্যাক্টার ওয়েট ট্রেনিং করতে গিয়ে বা জিমের ভিতরেই স্ট্রোক হয়ে মারা গেছে। যেটা যখনই স্যার বলছিলেন, সুব্রত স্যার, তখনই আমার মাইন্ডে আসলো যে এই নিউজগুলো আমরা পেয়েছিলাম, সেটা ল্যাক অফ ফ্লুইড অবশ্যই হবে, কারণ ওটা টোটালটা স্ট্রোকের জন্য হয়েছে, বা আদার ফ্যাক্টরসও হতে পারে। ভালো, এই জিনিসগুলো আমরা আলোচনার মাধ্যমেই পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ ইমরান স্যারকে। এই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, আমরা যখন আলাপন শুরু করেছিলাম এবং আমাদের 10ম এপিসোড হওয়ার পরে আমাদের 10 জন মুখ্য আলোচকেরা কিছু সাজেশন দিয়েছিলেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে শুধুমাত্র সিলেবাসের গতানুগতিক বিষয় নয়, তার ঊর্ধ্বে গিয়ে আলাপন এমন একটা প্ল্যাটফর্ম হিসেবে উঠে আসুক যেখানে শিক্ষার্থীরা তো বটেই, শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে শিক্ষকরাও নতুন কিছু পান, এবং তার সবটাই ডক্টর মল্লিক, পরিমল দেবনাথ স্যার, ইমরান হোসেন বা কৃষ্ণেন্দু ধরের মতো মানুষদের সহযোগিতার মাধ্যমেই আলাপন এগিয়ে চলেছে। এভাবেই আপনারা আমাদের সমৃদ্ধ করবেন, আমাদের শিক্ষার্থীদের সমৃদ্ধ করবেন, এই আশা রাখি। সুব্রত মল্লিক স্যার এগেন কিছু বলতে চাইছেন হয়তো? হ্যাঁ, আমি একটা ছোট্ট কথা বলতে চাই। হ্যাঁ, বলুন স্যার, বলুন। যেহেতু প্রশ্নটা উঠলো যে এজ সেক্স তো একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, তো এজ যেটা আছে ওই যে 13-14 বছর, যেটা ইমরান সাহেব 13-14 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 1/5 অফ দ্য বডি ওয়েট যদি ওয়েট ট্রেনিং করানো যেতে পারে, 1/5 অফ দ্য বডি ওয়েট, ঠিক আছে? ওর যে বডি ওয়েট 13 থেকে 15-16 মধ্যে। হ্যাঁ, আর যারা সিনিয়র হয়ে যাচ্ছে, ওয়েট ট্রেনিং বেশ অনেকদিন করেছে, তাদের মাসেল বিল্ডও ভালো, 1/3 অফ দ্য বডি ওয়েট তখন পর্যন্ত করা যেতে পারে। তার বেশি করা উচিত নয়, মানে তার বেশি ওয়েট দেওয়া উচিত নয় ওয়েট ট্রেনিং এর সময়, তাহলে কোনো মাসেল ইনজুরি বা এগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন নির্ভর করছে কতটা কার বডি ওয়েট এবং সেই অনুযায়ী। যেমন আমরা ফিজিওথেরাপিতে ট্র্যাকশন বলি, ট্র্যাকশনের একটা অনেক সময় ফিজিওথেরাপিতে কাউকে বলা হয়েছে ট্র্যাকশন নিতে গেলেও একটু কস্টলি হয়ে যায়, একটা ফিজিওথেরাপিতে বেশ প্রত্যেকদিন নিতে হয়, সেটাও আমরা এরকম গরিব পেশেন্ট আছে আমার, তাদেরকে আমি এক ধরনের ট্র্যাকশন দিয়েছি, তাতে লাভ হয়েছে। সেটা হচ্ছে যেরকম ধরনের থাকে না গোলকিপারের বার, মানে গোলকিপিং বার ফুটবলে, আমি বলেছি বার হ্যাঙ্গিং করলে কি হয়, বডি ওয়েটটা পড়ছে, অনেক সময় ডিসপ্লেস, যেগুলো ডিস্ক থাকে আমাদের স্পাইনাল, সেগুলো বুঝে থাকে, ওই জন্য নার্ভ গুলো একটা নার্ভ ক্লিপিং হয় ওখানে। তো ওই দুটো ভার শিরদাঁড়ার মাঝখানে যদি আমি একটুখানি গ্যাপটাকে একটু বাড়াতে পারি, তখন কি হয়, এটা রিলিজ করে যায় নার্ভটা। তো সেইটাও আমরা বলি অনেক সময় যে ওয়েট ট্রেনিং বডি ওয়েটটা ট্র্যাকশন হিসেবে ইউজ করা যায়, এবং সেটা কোনো প্রবলেম হয় না, এই কারণে যে ওটা কোনো ইনজুরি করবে না। কারণ ট্র্যাকশনও তো ওভারলোড, যদি ট্র্যাকশন কাউকে কোমরে দিয়ে দেওয়া হয় বা স্পাইনের উপরে, তার তো স্পাইনাল একটা ইনজুরিও হয়ে যেতে পারে, সেটাও একটা বড় ব্যাপার। তো এই জন্য ভগবান এমন সৃষ্টি করে দেখেছে, আমাদের পার্টিকুলার বডি ওয়েটটাই আমাদের ওয়েট ট্রেনিং এ অনেক কিছু সাহায্য করে, এবং যে কেউই তার নিজের বডি ওয়েটটাকে ইউজ করে, বাচ্চারাও বডি ওয়েটটাকে ইউজ করেও করতে পারে, ওই ওয়েট ট্রেনিংটা করতে পারে, এমন ধরনের এক্সারসাইজ যেখানে তার বডি ওয়েটটাকে সে ইউজ করছে। যেমন ওই কিছু
কিরম এক্সারসাইজ বলবো, মানে ওরম ধরনের, ওই ধরুন একটুখানি হ্যাঙ্গিং করছে বার থেকে, সে নিজের বডিটাকে চেষ্টা করছে একটুখানি ওঠাতে, মানে হ্যাঙ্গিং এর অবস্থায় আবার নামাতে, আবার ওঠাতে। তবে একটা জিনিস রাখতে হবে, নিচে কোনো একটা বেদি রাখতে হবে যেখানে সে আরাম করে আবার ফিরে আসতে পারে। এরম নয় যে ধূপ ধূপ করে নেমে আসবে, জাম্পিং অবস্থাতে চলে আসবে। এটাই হচ্ছে বড় ব্যাপারটা থাকতে হবে। হ্যাঁ, সেফটি ব্যাপারটা রাখতে হবে সব সময়। তবে আমার মনে হয় ওই এইটা ফলো করতে পারেন আপনি। আমরা স্পোর্টস অথরিটিতে আমাদের কোচেরা ফলো করে এটা, 1/5 অফ দ্য বডি ওয়েট করে ওই ট্রেনিং দেয়। তবে রেগুলার ওয়েট ট্রেনিং করানো উচিত না। ওই গ্যাপস গুলো খুব ইম্পর্টেন্ট, যাতে কি রিকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ আর গিভিং ওয়েট ট্রেনিং, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। যাই হোক, ধন্যবাদ স্যার এই সাজেশনটা অ্যাড করার জন্য। যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে 1/5 অফ দা বডি ওয়েট এবং নমস্কার আলাপনের সবাইকে নমস্কার। সুবিধা দিদি ভাই আসছেন। একটা প্রশ্ন আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের হোসেন সাহেবকে এবং মল্লিক স্যারকে, যে এই ওয়েট ট্রেনিং এর যে ব্যাপারটা আজকে আলোচনা হলো, প্রচন্ড সমৃদ্ধ হলাম সব শুনে। মল্লিক স্যারের যে সেন্টেন্স গুলো, প্রত্যেকটা কথা, সেন্টেন্সের প্রত্যেকটা শব্দই ভীষণ গুরুত্বপূর্ণ। ওই ট্রেনার যারা ট্রেনিং নেবে আর কি, সে তারা যদি এটা মেনে চলেন তাহলে তাদের মানে জীবনে সাকসেস আসবে, এটা শিওর। এটুকু বলছে। আমার আর একটা ক্লাস আছে, আমি যাচ্ছি। ওকে, বাই সবাইকে, নমস্কার। ধন্যবাদ দিদি ভাই। এরপর আমরা আরেকটা সাজেশন নেব। আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন বিশিষ্ট শিক্ষক এবং আমার ব্যক্তিগত পরিচিত, যিনি খেলাধুলার বিষয়ে অত্যন্ত অ্যাক্টিভ, সুকান্ত মুখার্জি শিক্ষক আমাদের সঙ্গে আছেন। স্যার একটু আগে ভিডিও অন করেছিলেন। কাইন্ডলি যদি আপনার কোনো সাজেশন বা কোনো বিষয় কিছু বলার থাকে আজকের আলোচনা প্রসঙ্গে, প্লিজ স্যার। নমস্কার ইমান স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল। একটা জায়গায় বলা হলো যে যে কোনো ওয়েট নেওয়ার পর যখন সেটা স্বাভাবিক হয়ে যাবে, 12 থেকে 16 বা রিপিটেশনের পরে তার 2 থেকে 10% লোড বৃদ্ধি করা যেতে পারে। এইটা কি আন্ডার 14, আন্ডার 17 গ্রুপের ক্ষেত্রে, বয়েজ এবং গার্লস উভয়ের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? এটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে করা যায়। এটা বললাম আমি, 2 থেকে 10%। এবার ফর ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি অনুযায়ী দেখতে হবে যে তার ক্ষমতা কতটুকু। কারণ যে আমি ওটা রেঞ্জ দেওয়া হয়েছে 2 থেকে 10%, ম্যাক্সিমাম 10। হ্যাঁ, এবার তাহলে এটা ভ্যারি করে যাবে, ওই এজে দেওয়া যাবে ওটা। ঠিক আছে, ধন্যবাদ সুকান্ত মুখার্জি। আরেকজন আমাদের সঙ্গে আছেন ডক্টর দীপঙ্কর মজুমদার স্যার। আমি স্যারকে অনুরোধ করব, ডক্টর দীপঙ্কর মজুমদার স্যার আমাদের সঙ্গে প্রায় অনেক এপিসোডেই থাকেন, উনি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি স্যারকে অনুরোধ করব যদি আপনার কোনো সাজেশন বা কোনো কোয়ারিজ থাকে আলাপন প্রসঙ্গে যদি। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমি আলাপনের নিয়মিত শ্রোতা। আমি শুনি এবং শুনে শিখি, সমৃদ্ধ হই। তো আজকেও আমি শুনলাম, খুব ভালো লাগলো, অনেক কিছু শিখলাম যেগুলো আমরা আমাদের পড়ানোতে কাজে লাগাই আর কি। থ্যাংক ইউ, সকলকে আমার প্রণাম। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়টা যদি একটু বলেন স্যার প্লিজ। আমি ত্রিপুরাতে আছি, ত্রিপুরাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ফিজিক্যাল এডুকেশন। আচ্ছা, নমস্কার আমার স্যার। পড়াশোনা কল্যাণ ইউনিভার্সিটিতে, আমি ওখান থেকে নেট পিএইচডি করেছি। আচ্ছা, কল্যাণী ইউনিভার্সিটির সিনিয়র আমাদের। আচ্ছা, আর একটা চেহারা দেখালে মনে হয়, ভিডিওটা অন করলে মনে হয় চিনতে পারবো। হ্যাঁ, চিনতে পারবে। দীপঙ্কর দা আসেও ইউনিভার্সিটির রিউনিয়নে মাঝের মধ্যে যখন সুযোগ হয়, এবং সবকিছুতেই অ্যাক্টিভ। মোটামুটি ইউনিভার্সিটির যতগুলো খেলা হয়, ইন্টার কলেজ টিম নিয়ে আসে, যোগা, ক্রিকেট দুটোতেই মানে নিজে পার্টিসিপেশন করেছেন, ভলিবলও করেছেন। তো অনেক বছর ধরে ত্রিপুরাতে আছে বলে আমার সঙ্গে যোগাযোগটা আছে। হ্যাঁ, কৃষ্ণদের সঙ্গে আমার প্রায় দেখা হয়। 2011 থেকে আমি ফেসটা দেখেছি এবং গ্রুপেও আমাদের আছেন। আমি সেই হিসাবে মিলিয়ে নেওয়ার জন্য আরেকবার জিজ্ঞাসা করলাম, স্যার কিছু মনে করবেন না? না, আমি 2011 থেকে আছি ত্রিপুরাতে।
আচ্ছা আচ্ছা এর আগে ওয়েস্ট বেঙ্গলে আমি স্কুলে চাকরি করতাম, তারপরে আচ্ছা এখানে 2011 থেকে এখন অব্দি আছি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার, এভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সমৃদ্ধ করবেন এই কামনায় করি। অবশ্যই অবশ্যই। এরপর আমাদের থ্যাংক ইউ। কোনো ছাত্রছাত্রীদের যদি কিছু জিজ্ঞাসা বা কোনো কোয়ারিজ থাকে, তোমরা সরাসরি আনমিউট করে আজকের মুখ্য আলোচকের কাছে প্রশ্ন তুলে ধরতে পারো। কোনো ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকে, তোমরা সরাসরি আনমিউট করে বলতে পারো। আসলে আজকের সাজেশনে আমাদের এত প্রশ্ন এবং এত কিছু বিষয় উত্থাপন হয়েছে, আশা করি ছাত্রছাত্রীদের ডাউটগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে, যার ফলে আপাতত কোনো প্রশ্ন আমরা চ্যাট বক্সে পাচ্ছি না। আমরা একদম সমাপ্তির দিকে এগিয়ে যাব। মুখ্য আলোচকের যদি কিছু বলার থাকে, আপনি যদি কিছু মেসেজ দেওয়ার থাকে আপনি দিন, না হলে আমরা ধন্যবাদ জ্ঞাপনের দিকে এগিয়ে যাব। মেসেজ হচ্ছে, এইরকম প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদের সকল অর্গানাইজিং কমিটিকে, প্রিন্সিপাল স্যারকে, সকলকে আবার আমি আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ইমরান দা, আমার দাদা, কাছের দাদা, একজন কাছের মানুষ। এরপর আমরা ধন্যবাদ জ্ঞাপনের দিকে যাব। আজকের এই 83তম পর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের এই সুস্থ দেহে সুস্থ মনে এই নিয়ে আলাপনের আয়োজককারী সম্পাদক, আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কেশবচন্দ্র গোপ মহাশয়। আমি স্যারকে অনুরোধ করছি ধন্যবাদ জ্ঞাপনের জন্য। প্লিজ স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা। মৃত্যুঞ্জয়, আওয়াজ শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমরা সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপনের একদম অন্তিম চরণে এসে উপনীত হয়েছি। আজকের 83তম পর্বের শেষ লগ্নে, যদিও আজকের সন্ধ্যাটা আমাদের একটুকু বৃষ্টিমুখর, কিন্তু বাড়ির মধ্যে এই যে আমাদের শিক্ষার আদান প্রদানের একটি উন্মুক্ত ক্ষেত্র, সেই জায়গাতে বৃষ্টির প্রভাব একটা অবশ্যই পড়েছে, ঝড়ের প্রভাব একটা অবশ্যই পড়েছে, যার ফলস্বরূপ আমরা আজকে শ্রোতা অনেক কম পেয়েছি, অনেক গুণীজনদের ফিডব্যাকও কম পেয়েছি। তথাপি আজকের এই 83তম পর্বে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে আমাদের আলাপনকে সমৃদ্ধ করেছেন এবং অমূল্য সাজেশনে ভরিয়ে দিয়েছেন অধ্যাপক পরিমল দেবনাথ মহাশয়, স্পোর্টস মেডিসিনের ডক্টর সুব্রত মল্লিক মহাশয়, অধ্যাপক কৃষ্ণেন্দু ধর মহাশয়, অধ্যাপক ডক্টর দীপঙ্কর মজুমদার মহাশয়, মাস্টারমশাই সুকান্ত মুখার্জি মহাশয়, সবাইকেই আপনাদের অমূল্য সাজেশন দেওয়ার জন্য আমাদের আলাপনের পক্ষ থেকে এবং সেবাভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং প্রণাম জানাই। আপনাদের অমূল্য সাজেশন আমাদের আলাপনকে সমৃদ্ধ করেই চলেছে এবং আমরা আশাবাদী এভাবেই আপনারা আমাদের সঙ্গে থেকে আপনাদের সাজেশনে এবং আশীর্বাদে আলাপনকে সমৃদ্ধ করে যাবেন। মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনাদের দীর্ঘায়ু জীবন এবং সুস্থ দেহে এভাবেই আলাপনকে আমাদের সমৃদ্ধ করে চলুন। মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা। আজকের মুখ্য আলোচক ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উনি ওনার অমূল্য সময় ব্যয় করে আমাদের 83তম পর্বকে, আমাদের যে লক্ষ্য 100 সিরিজের লক্ষ্য নিয়ে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি, আজকে ওনার এই বিন্দুতে সেই লক্ষ্য অনেকটাই সমৃদ্ধ হয়েছে এবং উনি আজকের যে বিষয় নিয়ে আমাদেরকে আলোকপাত করেছেন, এই জন্য আমাদের ছাত্রছাত্রীরাই নয়, আমরাও অনেকটাই সমৃদ্ধ হয়েছি। এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের যে ছোট্ট প্রয়াস সুস্থ দেহ সুস্থ মন এই নিয়ে আলাপনের পক্ষ থেকে। আজকে যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এবং আছেন এবং এছাড়াও বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয়, ক্রীড়া জগতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সবাইকেই আমাদের সেবাভারতী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি আলাপন পরিবার এটাই, যারা প্রথম দিন থেকে কোনো না কোনো কাজে আমাদের আলাপনের সঙ্গে যুক্ত ছিলেন এবং আছেন এবং এই 100তম এপিসোডের 83 জন মুখ্য আলোচক ছাড়াও যারা অমূল্য সাজেশন দিয়েছেন প্রতিটি এপিসোডে এবং যারা একদিনও 1 মিনিটের জন্য এই আমাদের আলাপনের থেকে আলাপনকে সমৃদ্ধ করেছেন, সেটাই আমাদের আলাপনের পরিবার।
এবং এই আলাপনের পক্ষ থেকে আজ যে একটি দুর্যোগ উপস্থাপিত হতে চলেছে রাত্রি 10টার সময়, যাতে কারো কোনো বাধা বিঘ্ন না হয়, মঙ্গলময় ঈশ্বরের কাছে আমাদের এই আলাপনের পরিবার থেকে সবার মঙ্গল কামনা করে, এবং আমাদের আজকের 83তম এপিসোডটি আমার সহকারী অধ্যাপক সাথী ডক্টর মৃত্যুঞ্জয় দাস প্রথম থেকেই যেভাবে চালু করে নিয়ে চলেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর দেবপ্রসাদ সাহু মহাশয়কে, যার প্রচেষ্টা ছাড়া আমরা এই আলাপনকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। এই আলাপনের শেষ লগ্নে যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় 83তম এপিসোডে, মাথা নত করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ দেহে সুস্থ মন নিয়ে এভাবে এগিয়ে চলুন। সবাইকে আরেকবার যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের 83তম এপিসোড এখানেই শেষ করার জন্য মৃত্যুঞ্জয় স্যারকে অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, নমস্কার। অসংখ্য ধন্যবাদ ডক্টর কেশব চন্দ্র ঘোষ স্যারকে। সবাই ভালো থাকুন, প্রাকৃতিক দুর্যোগে যতটা পারবেন এড়িয়ে সবাই সুস্থ দেহে সুস্থ মনে ভালো থাকুন। সবার সঙ্গে আবার আগামী বৃহস্পতিবার দেখা হবে শুভ সন্ধ্যায়। আপাতত আমরা বিরতি নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। কেশব স্যার রেকর্ডিংটা অফ করো।